24 ব্যাচ আজকের লাইভ শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের লাইভের টপিক কিন্তু তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ, ক্যাপশনে কিন্তু লেখা আছে। সেটা কি? সেটা হচ্ছে এইচএসসি 24-এর কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন রোড ম্যাপ। মানে আজকে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা করা দরকার সব বলবো। মেডিকেল অ্যাডমিশন রোড ম্যাপ, মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা করা দরকার এই পুরোটা আমরা বলার চেষ্টা করব। এবং অনেকেই আমাদের প্রি মেডিকেল কোর্সে যুক্ত আছো, তোমরাও অনেকটা কনফিউজড আছো আমি জানি। তো আগামীতে আমাদের এই কোর্সের আপডেটটা কি বা আমরা কিভাবে নতুন করে আবার শুরু করব সবকিছু নিয়ে বিস্তারিত আজকে বলবো, ঠিক আছে? তার মানে আগেই বলে নিচ্ছি, আজকের লাইভটা হচ্ছে দুইটা ব্যাপারের মিক্সচার। সেটা কি? একটা হচ্ছে 24 ব্যাচের মেডিকেল অ্যাডমিশনের গাইডলাইন এবং প্ল্যান বি কি হতে পারে, যে মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশনটা হালকা পাতলা কেমন হতে পারে এই সম্পর্কে একটা ধারণা, এবং আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্সের আপডেট। তোমরা সবাই জানো আমাদের মেডিকেল অ্যাডমিশন কোর্স হচ্ছে এই যে দুরন্ত প্রয়াস 4.1। এই 4.1 হচ্ছে কমপ্লিট মেডিকেল অ্যাডমিশন কোর্স। আমি আবারও বলতেছি, যারা প্রি মেডিকেলে যুক্ত ছিল তাদেরকে নতুন করে এই কোর্সে জয়েন করতে হবে না। এই কোর্সে আমরা কিভাবে পড়বো, তোমরা ভর্তি হও বা না হও, তোমরা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবা, ঠিক আছে? সোজা হিসাব। তো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের কথায়, মেডিকেল অ্যাডমিশন। মাইনুল তুই একটু। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফার্স্টে আজকে হচ্ছে তোমরা আসলে জানি যে 24 ব্যাচের মানে চিন্তা ভাবনা এক একজনের আসলে এক এক রকম, কিন্তু আমরা হচ্ছে একটা ডিসিশন আসার পরে যেটা দেখলাম আসলে মোটামুটি সবাই যে এই ব্যাপারটাতে একটু অখুশি, ঠিক না? যে হচ্ছে অটো পাস দেওয়ার ডিসিশনটাতে, এবং এটা আমরা শুরু থেকে বলে আসতেছিলাম যে আসলে অটো পাস দেওয়াটা আসলে যায় না আর কি, ঠিক না? যে হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে বর্তমান পরিস্থিতির সাথে না, আমরা এতদিন আন্দোলন করলাম কোটা না মেধা বলে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা এই টপিকে চলে আসছি। ওকে, এখন এরপরে যখন হচ্ছে এই সিচুয়েশনের মধ্যে আমরা এখন যেহেতু ডিসিশন এরকম হয়ে গেছে যে হচ্ছে আমাদেরকে 24 ব্যাচকে অটো পাস দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখন কি সিদ্ধান্ত হবে, আমাদের এখন কি চিন্তা ভাবনা হবে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো যারা লাইভে আসো তোমরা হচ্ছে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। এই জায়গাতে দেখা হচ্ছে ফার্স্ট অফ অল যেহেতু হচ্ছে আমরা মোটামুটি কয়েক বছর ধরে হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে এই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা আজকে ফার্স্টেই যেহেতু হচ্ছে এই ডিসিশন আসলো, তো চিন্তা ভাবনা করা শুরু করছি এরকম যে তোমাদের এখন কি করা উচিত। ওকে, এবং বুঝতে পারতেছো আমরা যখন তোমরা হচ্ছে একটা যে এইচএসসির রুটিন দিল ফার্স্টে, এরপরে এইচএসসি পরীক্ষা হলো, এরপরে আবার গ্যাপ গেল, তো যখনই আমরা হচ্ছে এরকম একটা গ্যাপ পাচ্ছিলাম তোমাদেরকে পরামর্শ দিচ্ছিলাম যেন এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া তোমরা শুরু করো, অন্তত যেন আইডিয়া থাকে। ওকে, এবং সে আইডিয়া পার হতে হতে আজকে হচ্ছে আমরা এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি যে এখন আর আসলে আইডিয়া নিয়ে লাভ নাই, এখন কি করতে হবে? ধুমসে পড়াশোনা শুরু করতে হবে। ওকে, এবং সেটা কিসের পড়াশোনা তো বুঝতে পারতেছো, যেহেতু এইচএসসি হবে না তাহলে আমাদের এখন কিসের পড়াশোনা করতে হবে? অবশ্যই অ্যাডমিশন টেস্টের। ওকে, এবং যেহেতু হচ্ছে অন্তর ভাই সাথে আছেন, তোমরা বুঝতে পারতেছো আমরা অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশনের কথা তো বলবোই, সেই সাথে তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিতে চাও বা ভার্সিটির প্রিপারেশন নিতে চাও, সেগুলোর গাইডলাইনও তুমি পাবা, মানে আমার কি করা উচিত কি করা উচিত না। ওকে, আচ্ছা অন্তর ভাই মনে হয় রেডি, তো শুরু করো কথাবার্তা। আচ্ছা, প্রথমে আমার যেটা করতে হবে, আমি স্টেপ বাই স্টেপ সবকিছু বলবো, ঠিক আছে? তোমরা খুবই মনোযোগ দিয়ে শুনবা, এবং তোমরা খুব ভালো করে জানো আমার গাইডলাইন একদম জিরো ফ্যাট যুক্ত, ঠিক আছে? একদম টু দা পয়েন্টে কথা হবে, ঠিক আছে? তো খুব ভালো মতো শুনো। এখন তোমরা খুব কনফিউজড ফেজে আসো, তাই তো? এই কনফিউজড ফেজের মধ্যে তোমরা এখন মোটামুটি শিওর যে পরীক্ষা আর হচ্ছে না এই কথাটা ঘোষণা দেওয়ার সাথে সাথে তোমার অ্যাডমিশনের ডে কাউন্ট শুরু হয়ে গেছে অলরেডি। আজকে অ্যাডমিশনের ডে 0, ঠিক আছে? আজকে রাত 12টা 1 মিনিটে হবে হচ্ছে কি ডে 1। আজকে রাত 12টা 1 মিনিটে কি হয়ে যাবে? ডে 1 হবে, অ্যাডমিশনের ডে 1, ঠিক আছে? এখন তোমাদের এই ডে 1-এ তোমাদের দায়িত্ব কি? আজকে পর্যন্ত মনে করো রিল্যাক্স, রাত 12টার পর থেকে যে ডে 1 হবে, এই ডে 1-এ তোমার মাথায় রাখতে হবে তোমাকে একটা ডিসিশন নিতে হবে তুমি কি করতে চাও, ঠিক আছে? আমি জানি আমার লাইভ এখানে যারা দেখতেছো তারা অধিকাংশই মানে 95% হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিবা, হয়তো 5% থাকতে পারে ভার্সিটি প্রিপারেশন নিবা, আর বুয়েট হচ্ছে 0.00001, ঠিক আছে? তো আমি আজকে মেডিকেল এবং ভার্সিটি সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?
এখনো পর্যন্ত, এবং আমি শুরুতেই বলে নেই যে আমাদের পক্ষ থেকে, আমাদের সব টিচারের পক্ষ থেকে এক দফা না, 2 দফা দাবি আছে। সেই 2 দফা দাবি হচ্ছে যে অ্যাডমিশনে কোনোভাবেই এই যে এসএসসি এবং এইচএসসি জিপিএ ভিত্তিক যে মার্ক, এবং সেটা ঢাকা ভার্সিটিতে 20, তোমরা সবাই জানো। আমি ওদেরকে একটু জানাই দেই ব্যাপারগুলো। মাইনুল, তুই ওইদিকে দাঁড়া। যে ডিইউতে কি হয় তোমরা জানো? ডিইউতে হচ্ছে জিপিএ থেকে আসে হচ্ছে 20 মার্ক, মানে এসএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করে আর এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করে। কিন্তু মেডিকেলে যে ব্যাপারটা হয়, মেডিকেলে থাকে হচ্ছে 200, ঠিক আছে, যেখানে এসএসসি জিপিএ কে 15 এবং এইচএসসি জিপিএ কে কত 25 দিয়ে গুণ করা হয়। তো যেহেতু এবার পরীক্ষা হচ্ছে না, সেহেতু আমরা এই ব্যাপারটাকে পুরোপুরি বাতিল করার দাবি জানাচ্ছি, ঠিক আছে। আশা করি আমার দাবির সাথে তোমরাও সবাই একমত হবা, ঠিক আছে, এবং তোমরাও সবাই তোমাদের পক্ষ থেকে এই দাবিটা তুলে ধরবা। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। তোমরা ইমপ্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ জানো, শুধুমাত্র মেডিকেল ভর্তি পরীক্ষা ইমপ্রুভমেন্ট বা ইয়ার গ্যাপ এই ব্যাপারটা অ্যালাউ করা হয় না, ঠিক আছে। তুমি এই বছর অসুস্থ থাকতেই পারো, সামনের বছর পরীক্ষা দিচ্ছ, এমন হতেই পারে, তাই না? তো অবশ্যই এই আরেকটা দাবি হচ্ছে ইমপ্রুভমেন্ট। এই দুটো দাবির সাথে আমাদের সবার একমত থাকতে হবে, এটা আমি শুরুতেই বলে নিচ্ছি, ওকে। এখন তো মোটামুটি তোমরা যারা এখন মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, তারা শুরুতেই ডিসিশন নাও যে তুমি আসলে কি প্রিপারেশন নিবা। তুমি মেডিকেল প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা, ঠিক আছে। আচ্ছা, মেডিকেল প্রিপারেশন নেওয়ার জন্য কি কি সাবজেক্ট আছে তোমরা সবাই খুব ভালো করে জানো। এখানে ম্যাথ নাই, ঠিক আছে। ভার্সিটিতে ম্যাথ ইনক্লুডেড, তবে ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজিও আনসার করা যায়। তোমাদের সবার প্রথম দায়িত্ব হচ্ছে ডিসিশন মেক করা। তোমাদের সবার প্রথম দায়িত্ব কি? ডিসিশন নেওয়া। এই যে ডি ফর ডিসিশন নেওয়া। এই ডিসিশনে এখন মোটামুটি আছে হচ্ছে মেডিকেল আর হচ্ছে ভার্সিটি, তাই তো? মেডিকেল আর হচ্ছে ভার্সিটি। তো আমরা প্রথমে মেডিকেল নিয়ে কথা বলবো এবং তারপরে ভার্সিটি নিয়ে কথা বলবো, যে এই আগামী 3টা মাস আমাদের প্রিপারেশনটা কেমন হবে, ঠিক আছে। তো প্রথম কথা বলি যে এখানে অনেক গ্রুপের স্টুডেন্ট আছে, আমি জানি, ঠিক আছে। ক্লিন কাট করে বললে কিছু স্টুডেন্ট আছে যারা ঠিকমতো পড়ালেখা করে নাই, এরকম আছে, এরকম অবশ্যই থাকবে, স্বাভাবিক। যাদের পড়ালেখা অনেক কম পড়ালেখা গ্রুপের অনেক স্টুডেন্ট আছে। কিছু স্টুডেন্ট আছে যে ভাই আমি এক দফা প্রি মেডিকেল কোর্স করে ফেলছি, ঠিক আছে। এবং তোমরা অনেকেই জানো যে আমাদের যে প্রি মেডিকেল কোর্স ছিল দুরন্ত প্রয়াস 4.0, এখানে আমরা পুরো শর্ট সিলেবাস একবার শেষ করে ফেলছি, পুরো শর্ট সিলেবাস, কিচ্ছু বাদ রাখি নাই, ঠিক আছে। তো এই 2টা গ্রুপ যে মোটামুটি পড়ালেখা কম আছে, আর একটা গ্রুপ আছে প্রি মেডিকেল, আমরা একবার করছি, ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই অবস্থায় দাঁড়ায় তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ভাই এই অ্যাডমিশন টেস্টগুলো কবে হতে পারে? অ্যাডমিশন টেস্টের জন্য আমি কতটুকু সময় পাবো ভাই, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে অনেকেই হয়তো প্রশ্ন করতেছো। তোমাকে একটা কথা বলি, এই লাইভের পরে তোমার আর তেমন কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। তো মাথায় রাখো যে তোমার প্রশ্ন কি, যে এই পরীক্ষাটা কবে হতে পারে, এটা সবচেয়ে বড় একটা প্রশ্ন। তো তোমাকে আমি এইটুকু এনশিওর করি যে এখন যে অবস্থা, যারা এই পরীক্ষাগুলো অ্যারেঞ্জ করবে তাদের নিজেদের পদ নিয়ে টানাটানি, কখন তাদের নিজেদেরই পদত্যাগ করা লাগে কোনো ঠিক ঠিকানা নাই। এই পরীক্ষা যদি তারা তাড়াতাড়ি দেয়, তোমরা তো লং মার্চ করে সেই পরীক্ষায় বন্ডল করে দিবা, তাই না? তো তাড়াতাড়ি পরীক্ষা হবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, এই ভয় বাদ দাও, ঠিক আছে। এটা কি মাস? এটা হচ্ছে আগস্ট মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তুমি মানে এটা তোমার মাথার মধ্যে সেট করেই রাখতে পারো যে মোটামুটি মানে আমার দৃঢ় বিশ্বাস, ঠিক আছে, যে ডিসেম্বরের আগে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। এবং মেডিকেল পরীক্ষা তুমি জানো সবার আগে হয়, মেডিকেল পরীক্ষা সবার আগে হয়, এবং সেটাও আমার মনে হয় ডিসেম্বরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং মোটামুটি তোমার অন্যান্য যে ভার্সিটিগুলোর যে অবস্থা, যেটা আমি দেখলাম, যে তুমি যদি একটু হাতে গুনে কাউন্ট করো যে কয়টা ভার্সিটির ভিসিটি কে আছে, মানে ভাইস চ্যান্সেলর, যে হচ্ছে ভার্সিটির প্রধান, তোমার কলেজের যেমন প্রিন্সিপাল ছিল, তোমার ভার্সিটিতে কি থাকে, ভাইস চ্যান্সেলর থাকে। সেই ভাইস চ্যান্সেলর অধিকাংশই পদত্যাগ করে ফেলছে, তাহলে তোমার পরীক্ষাটা নিবে কে? আগে নতুন করে তো ভিসি নিয়োগ দিতে হবে, তাই না? ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে হবে। এবং তোমরা জেনে অবাক হবা যে গত বছরের মানে 23 ব্যাচের যে এগ্রি পরীক্ষা, কৃষি ভার্সিটি ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাটা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই।
এবং সেটা আগামী 1 মাসের মধ্যে হবে বলে মনে হচ্ছে না। তাহলে 23 ব্যাচের পরীক্ষা যদি আগামী 1 মাসের মধ্যে না হয়, তুমি কি মনে করতেছো তোমাদের অ্যাডমিশন টেস্ট 2 মাসের মধ্যে শুরু হবে? এটা কোনোদিন সম্ভব না। তুমি মোটামুটি তোমার মাথায় নিয়েই রাখতে পারো যে ডিসেম্বরের আগে কোনো পরীক্ষা হচ্ছে না, এটা গ্যারান্টি। তারপরে হলে হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো পর্যন্ত চলে যেতে পারে। কিন্তু তুমি তোমার যে কোনো অ্যাডমিশন তুমি দাও, আমার মনে হয় তুমি যদি ডিসেম্বর টার্গেট করে পড়ালেখা করো, এটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে পরীক্ষা কবে হতে পারে? আমরা আবার মানে ডিসেম্বর টার্গেট করে পড়ালেখা করব। আর যারা মেডিকেল পরীক্ষা দিবা, তোমরা তো খুব ভালো করেই জানো যে মেডিকেল পরীক্ষা সবার আগে হয়। ঠিক আছে? তো এই জন্য তোমাদের সবার আগে পড়ালেখাটা শুরু করতে হবে। এবং আগেই বলে দেই যে মেডিকেল পরীক্ষার পাশাপাশি কিভাবে তোমরা ভার্সিটি প্রিপারেশন নিবা, সেটা আমি তোমাদেরকে আজকে এখানে বলে দিব। ঠিক আছে? কারণ এই তোমাদের সামনে যে লোকটা দাঁড়ায় আছে, এই লোকটা ভার্সিটিতেও চান্স পাইছিল কিন্তু ভর্তি হয় নাই। ঠিক আছে? আমি ঢাকা ভার্সিটিতে 234তম হয়েছিলাম কিন্তু ভর্তি হয়ে নাই। এই নাম্বারটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আমাকে বিশ্বাস করো। ঠিক আছে? যে ভার্সিটির গাইডলাইন তোমাদেরকে আমি দিতে পারবো সোজা হিসাব। ওকে? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তোমাদের হবে, তোমরা অনেক কম পড়াশোনা করছো, তাদের জন্য সবার প্রথম গাইডলাইন বা তাদেরকে নিয়ে সবার প্রথম কথাবার্তা বলবো। ঠিক আছে? প্রথম কথা বলবো হচ্ছে যারা কম পড়াশোনা করছে। আমি অনেক কম পড়াশোনা করছি ভাই, এখন আমার কি হবে? অনেক কম পড়াশোনা, আমরা প্রিপারেশন নিচ্ছি হচ্ছে মেডিকেলের, কিন্তু আমার পড়ালেখার অবস্থা খুব খারাপ। ঠিক আছে? এখন তোমার প্রথম কাজ হবে হচ্ছে ভাই মনস্থির করা যে আমি আগামীকাল থেকে পড়ালেখা শুরু করব। সোজা হিসাব, আগামীকাল থেকে আমি পড়ালেখা শুরু করব, কারণ অ্যাডমিশন আমাকে দিতেই হবে। আমি মেডিকেলে পড়তে চাই, আমার পড়ালেখা শুরু করতে হবে। কবে থেকে ভাই? আগামীকাল থেকে। ঠিক আছে? তাহলে কবে থেকে শুরু হবে? আগামীকাল। আগামীকাল। ঠিক আছে? এরপরে আমার কাজ কি? বইটই গুছায় রেডি করা। কি কি পড়বো? সবার প্রথম কথা হচ্ছে মেইন বই, মূল বই। মূল বই ছাড়া দ্বিতীয় কোনো বইকে তুমি যদি 1 নাম্বার বই বানানোর চেষ্টাও করো, আমি বলে দিই তোমার কপালে দুঃখ আছে। সোজা হিসাব, এই তোমার সামনে যে আমি দাঁড়ায় আছি, যে ঢাকা মেডিকেলে পড়ি, আমি মূল বই ছাড়া আমার আর কোনো বই ছিল না। সোজা হিসাব, আমি শুধু মূল বই পড়াশোনা করছি। ঠিক আছে? শুধু মূল বই পড়ছি। তাহলে তুমি কি করবা? তোমার মেইন বুকটা খুঁজে বের করবা। মেইন বুকটা খুঁজে বের করবা। ঠিক আছে? খুঁজে বের করার পরে কি করবা? বিভিন্ন জায়গায় বা তুমি যে কোর্সে যুক্ত আছো সেখানে দেখবা দাগানো বইয়ের পিডিএফ আগে থেকেই দিয়ে দেওয়া থাকে। যেমন আমাদের দুরন্ত প্রায় যে কোর্স, ওটার ফিচার পোস্টে আমরা অনেক আগেই দাগানো বইয়ের পিডিএফ দিয়ে রাখছি। তুমি দাগানো বইটা সুন্দর মতো দাগায় ফেলো। ঠিক আছে? এটা নিয়ে পরে আর আগামী 2-3 দিনের মধ্যে তুমি দাগায় ফেলো। তোমার পড়তে ভালো লাগছে না, তুমি দাগাও, তোমার ছোট ভাই বোনদের দেখাও, সবাই নিয়ে বই দাগায় ফেলো, কমপ্লিট করে ফেলো। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার কাজ কি? এরপরে হচ্ছে যেটা তোমার কাজ, সেটা হচ্ছে এক্সট্রা সিলেবাসের দিকে তাকানো। এক্সট্রা সিলেবাস। এক্সট্রা সিলেবাস ভাই, এক্সট্রা সিলেবাস মানে কি? এক্সট্রা সিলেবাস মানে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে যা আছে তাই হচ্ছে এক্সট্রা সিলেবাস। এমন অনেক চ্যাপ্টার আছে আমি জানি তুমি কখনো পড়োই নাই, কখনো রিডিং পর্যন্ত পড়ো নাই। এই চ্যাপ্টারটা তোমাকে কিন্তু শেষ করতে হবে। মনে রাখো, তোমার বায়োলজি বইতে চ্যাপ্টার হচ্ছে 24টা, কিন্তু তুমি শর্ট সিলেবাসে পড়ছো হচ্ছে 14টা। তার মানে তোমার আরো 10টা চ্যাপ্টার পড়তে হবে। তুমি যদি এই চ্যাপ্টারটা এখন ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু তোমার জন্য খুব বিপদ আসতেছে খুবই সামনে। ঠিক আছে? এক্সট্রা সিলেবাস। এক্সট্রা সিলেবাসের ক্লাস কই থেকে করব ভাই? বা বইটা একবার তুমি পড়ো, ক্লাস ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে। যেমন আমাদের যে ইউটিউব চ্যানেল রোড টু ডিএমসি, এখানে গেলেও তুমি পাবা। ডিএমসি স্টেশনের যে ইউটিউব চ্যানেল, এখানে গেলেও কিন্তু তুমি পেয়ে যাবা। ঠিক আছে? সোজা হিসাব, খুব ক্লিন কাট হিসাব। ভাই আমি হচ্ছে কোন একটা কোর্সে যুক্ত আছি, হতে পারে সেটা আমাদের, হতে পারে সেটা অন্য কারো। যেমন আমাদের কোর্সে কি আর্কাইভ ক্লাস দেয়া আছে যে কোনো চ্যাপ্টারে। তোমার আজকে মনে হলো যে সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা আমার পড়া দরকার, এই চ্যাপ্টারের ক্লাস আমি করতে চাই ভাই, তাহলে তুমি কই চলে যাবা? আর্কাইভ ক্লাসে যাবা, যে তুমি সুন্দর মতো ক্লাসটা দেখবা এবং বইটা পড়ে ফেলবা। ঠিক আছে? তুমি মোটামুটি টার্গেট করো যে আগামী যে 8 দিন বা 10 দিন আছে, 10 দিনে আমি 10টা চ্যাপ্টার একবার করে হলেও পড়বো। তোমাদের অনেকেরই মাথার মধ্যে চিন্তা আছে, ভাই এই যে সমন্বয় নিয়ন্ত্রণ যে চ্যাপ্টারটার নাম বললেন, এই চ্যাপ্টার আমি কোনোদিনই পড়ি নাই, এই চ্যাপ্টারটা বাদ দিয়ে কোনোভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় যাওয়া যায় কিনা? এখন এই সমন্বয় নিয়ন্ত্রণ থেকেই সবচেয়ে সহজ প্রশ্নটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মাথার মধ্যে তুলে নিতে হবে। যদি মাথায় না রাখো, তাহলে কিন্তু তুমি বিপদের মধ্যে আসো। ঠিক আছে? তুমি একদিনে একটা করে চ্যাপ্টার শেষ করে ফেলার টার্গেট করো এখনই।
কি করবা, এক্সট্রা সিলেবাস। ভাই সারাদিন এই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে আমি হাঁপায়ে গেছে, আর ভালো লাগতেছে না ভাই, তাহলে কি আছে, তাহলে তুমি জিকে ইংলিশ, এই যে জিকে ইংলিশ আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও তুমি অনেক 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 জিকে ইংলিশ ক্লাস পেয়ে যাবা। ঠিক আছে, এই ক্লাসগুলো করো। তোমরা বই নিতে পারো, তোমাদের যে কোনো বই, চাকরির পরীক্ষা, বিগত বছরের মেডিকেল এবং ভার্সিটিতে আসা প্রশ্নগুলো তোমরা সলভ করো। যতটুকু যাই সলভ করবা তাতেই আগায় যাবা। আমাদের আর্কাইভ ক্লাস, আমাদের কোর্সের আর্কাইভ ক্লাসের মধ্যে সবকিছু দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ক্লাস করে ফেলতে পারো। ঠিক আছে, এবং এরপরে তোমাকে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আগাইতে হবে। ঠিক আছে, তোমাদের অনেকের চিন্তা ভাবনা যে হচ্ছে ভাই শুধু শর্ট সিলেবাস পড়ে গেলে কি মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? না, শুধু শর্ট সিলেবাস পড়ে গেলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না, সোজা হিসাব। কারণ গতবারে প্রায় মানে 25 to 30% কোয়েশ্চেন সম্ভবত কি শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে। তাহলে তুমি ফুল সিলেবাস যদি তুমি না পড়ো তাহলে মেডিকেলে চান্স পাওয়া সম্ভব? মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার কমপক্ষে 70 পাইতে হবে। 30% কোয়েশ্চেন যদি শর্টের বাইরে এসে থাকে তাহলে কোনো মেডিকেলে চান্স পাওয়া সম্ভব না? সম্ভব না। তোমার চান্স পাওয়ার জন্য যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার এই পুরোটা সময় তোমার ধৈর্যকে ধরে রাখা এবং এই পড়াগুলোর দিকে ফোকাস করা, বেশি বেশি পরীক্ষা দেওয়া। ঠিক আছে ভাই, শুনছি অমুক কোচিং এ ভর্তি না হলে নাকি চান্স পাওয়া যায় না। ভাই এটা কি সত্যি? এটা দুনিয়ার সবচেয়ে ফালতু কথাবার্তা। ঠিক আছে, তোমার যেখানে ভালো লাগবে তুমি সেখানেই ভর্তি হবা। তুমি ক্লাস দেখবা, ইউটিউবে বিভিন্ন জায়গায় আমাদের ফ্রি ক্লাস আছে, তুমি ফ্রি ক্লাস দেখবা, যেখানে ভালো লাগবে সেখানে ভর্তি হবা। কিছু কিছু মানে তুমি ওই যে শুধুমাত্র বই দাগানোর জন্য কিন্তু কোচিং এ যাওয়ার দরকার নেই। বই দাগানোর জন্য যারা কোচিং এ যায় তাদের মতো মানে কি বলবো হতভাগা এই দুনিয়ায় বোধহয় আর কেউ নাই, বুঝতে পারছো? বই তুমি নিজে দাগাবা, পিডিএফ দেওয়া আছে, পিডিএফ থেকে দাগাবা, বুঝতে পারছো আমার কথা ক্লিয়ার? আচ্ছা, ওরা কি কোনো প্রশ্ন করতেছে? আচ্ছা ভাই, জিকে ইংলিশ শুনলাম ভাই অনেক নাকি সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। ভাই এখন আমাদের কি হবে? ভাই সিলেবাস চেঞ্জ হলে সবাই জানবে, তোমরাও জানবা, আমিও জানবো। আগের কিছু টপিক হয়তো আগের মতো ইম্পর্টেন্ট নাই। সেটা কি? সেটা হচ্ছে মেগা প্রজেক্ট, সেটা হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব বা এই রিলেটেড যে টপিকগুলো এগুলো একটু কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি কোটা আন্দোলন, ইউনুস এগুলো সম্পর্কে আরো একটু ভালোভাবে পড়বা, আমরাও তোমাদেরকে পড়াবো, টেনশনের কারণে একটু ফ্রি ক্লাস নিব। দরকার হলে জিকে দরকার হলে একটা এক্সট্রা যা নতুন করে পড়তে হবে সেটা একটা ফ্রি ক্লাস নিব। এত টেনশন কেন তোমরা করো? বুঝতে পারছো? তোমার ফরজ যে পড়া সেই পড়াটা আগে পড়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ওকে মাইনুল। আচ্ছা, অনেক কথা তোমরা শুনলা এবং অন্তরের কথা তো তোমরা বুঝছোই, সব সোজা হিসাবের কথাবার্তা এবং সব সোজা কথাই। হয়তো অন্তর একটু বেশি এক্সাইটেড থাকে আর কি, ঠিক না? কথাগুলো মনে হয় যে বেশি হাইপার হয়ে গেছে কিনা, কিন্তু হাইপার হইলে আসলে হচ্ছে, এবং সত্য কথা হচ্ছে এই টাইমটা যেটা, এই পিরিয়ডটা যেটা, এর হাইপার না হলে আসলে কোনো ওয়ে নাই। ওকে, তো আমি হাইপার হচ্ছি না, আমি তোমাকে একটু সেম ভাবেই জিনিসগুলো আর একটু বুঝায় বলতেছি, খেয়াল করো। এখন তাহলে হচ্ছে অন্তর যেটা বললো যে হচ্ছে কালকে থেকে আমার ডে 1 কাউন্ট হচ্ছে। তো ডে 1 যেহেতু কাউন্ট হচ্ছে, আমি পড়া শুরু করবো। তো পড়া শুরু করার সিস্টেমটা কি হবে? হ্যাঁ, ওকে, একটু খেয়াল করো। ফার্স্টে দেখো হচ্ছে আমাদের কয়টা সাবজেক্ট আছে। আমার মেডিকেল অ্যাডমিশনের কথা যদি বলি, আমার সাবজেক্ট আছে হচ্ছে 5টা, ঠিক না? বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে জিকে, তারপর হচ্ছে ইংলিশ। ওকে, 5টা সাবজেক্ট। আমি এখন কি করব, ধর হচ্ছে কালকে থেকে যদি আমার পড়াশোনা শুরু করতে হয়, আমি ফার্স্ট হচ্ছে একটা রুটিনের মতো করবো আর কি। হ্যাঁ, রুটিন বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি এরকম না যাচ্ছে যে এতটা থেকে এতটা এইটা পড়বো, এতটা থেকে এতটা এইটা পড়বো, এরকম রুটিন না। আমার রুটিন হচ্ছে আমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিব, কোনটাকে কম প্রায়োরিটি দিব, কোনটা আমি বেশি পড়বো, কোনটা কম পড়বো। ওকে, তো এটার জন্য ফার্স্টে যেটা করতে হবে, তুমি হচ্ছে যে কোনো একটা খাতার মধ্যে বা তোমার যে কোনো একটা যেই খাতাটা তুমি হচ্ছে অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি হচ্ছে সংরক্ষণ করে রাখতে পারবা। ওকে, এরকম একটা খাতার মধ্যে আমি ধরলাম ফার্স্টেই আমরা বোটানির কথা চিন্তা করি। ওকে, তুমি হচ্ছে বোটানির কথা চিন্তা করলাম। তো বোটানি লেখার পরে বোটানি তুমি হচ্ছে এবার 1 2 3 এরকম করে হচ্ছে আমার চ্যাপ্টার আছে কয়টা বোটানিতে? 12টা। আমি হচ্ছে 12টা চ্যাপ্টারের নাম এরকম ভাবে লিখবো। ওকে, 12টা লেখার পরে এবার তুমি হচ্ছে আইডেন্টিফাই করো। ধর হচ্ছে আমি 12টার মধ্যে আমি চিন্তা করলাম হচ্ছে 7টা হচ্ছে আমার শর্ট সিলেবাসে আছে, ঠিক আছে? আমি 7টাকে ধর হচ্ছে এরকম আলাদা করলাম, পরের 5টাকে আলাদা করলাম। ওকে, এখন আমি কেন আলাদা করতে যাচ্ছি এটা হচ্ছে একটু খেয়াল করো। সেটা হচ্ছে ধর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি জুলজি যে হচ্ছে শর্ট সিলেবাসের মধ্যে থেকে আমি যদি জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি পড়ছো কোনটা, ওকে, দেখা যাবে সবার উত্তর হবে হচ্ছে কি রক্ত সঞ্চালন, অলমোস্ট সবার। ওকে, রক্ত সঞ্চালন, কারণ কি এটা পড়তে ভালো লাগে এরকম একটা কিছু। ওকে, আবার সেম কোশ্চেনই যদি করি যে হচ্ছে তুমি রুই মাছ ঘাস ফড়িং কতবার পড়ছো, তখন দেখবো হচ্ছে মুখটা শুকায় গেছে। কারণ কি? কারণ ঘাস ফড়িং রুই মাছ আমার তেমন একটা পড়া হয় নাই। ওকে, এখন সেম যদি এরকম যদি হয় সিচুয়েশনটা যে তুমি এক চ্যাপ্টার একটু বেশি পড়ছো, এক চ্যাপ্টার একটু কম পড়ছো, ওকে, মানে একটার প্রতি তুমি হচ্ছে একটু অবিচার করছো, তাই না? বৈষম্য করছো। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন দেখা গেল হচ্ছে প্রশ্ন করা হয়েছে
তো দেখা গেল রক্ত চ্যাপ্টার থেকে ধরো একটা কোয়েশ্চেন বা দুইটা কোয়েশ্চেন, আবার ঘাসফড়িং মাছ থেকেও দুইটা কোয়েশ্চেন করা হয়েছে, এবং স্বাভাবিকভাবেই তুমি যার প্রতি অবিচার করছো সে অবিচারটা ফেরত দিবে তোমাকে কোন জায়গাতে, ভর্তি পরীক্ষাতে। ওকে, তো এই জায়গাটা যেন না হয় এটার জন্য তোমাকে কি করতে হবে, তুমি হচ্ছে এরকম বই সিরিয়ালে নাম লিখলা, তো প্রথম চ্যাপ্টারের নাম লিখলা, দ্বিতীয় চ্যাপ্টারের নাম লিখলা, তৃতীয় চ্যাপ্টারের নাম লিখলা। এগুলো লেখার পরে তুমি আইডেন্টিফাই করো যে হচ্ছে 12টা চ্যাপ্টারের মধ্যে আমার 3-4টা চ্যাপ্টার এরকম থাকবে যেটা হয়তো আমি আগে কোনো সময় পড়েই নাই, বা যেটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই, যেটাকে আমার বেশি প্রায়োরিটি দিতে হবে। ওকে, আমি এরকম 3টা চ্যাপ্টারকে ধরো এরকম ভাবে হাইলাইট করলাম সাপোজ, ঠিক আছে। হাইলাইট করার পরে এরপরে বাকিগুলো হচ্ছে এভারেজ। তাহলে আমার কি করতে হবে, আমি যখন কালকে থেকে পড়া শুরু করব আমার এই 3টা চ্যাপ্টারকে একটু ভালো মতো নজরে রাখতে হবে যেন এই 3টা চ্যাপ্টার আগে আগে পড়া শেষ হয়ে যায়। কারণ কি, এই 3টা চ্যাপ্টার পিছায় আছে, তো এই 3টা চ্যাপ্টারকে যেহেতু পিছায় আছে এই 3টাকে পড়াশোনা করে আগে লেভেলে আনতে হবে। ওকে, তাহলে পরে আমি হচ্ছে লেভেলে আনলাম, ঠিক আছে। আমি দেখা গেল 3টা চ্যাপ্টার আমার পড়া হয়েছে, ডান। 3টা চ্যাপ্টার আমি পড়লাম কয়েকদিন, সামনে কয়েকদিন মিলে। ওকে, এরপরে পড়ার পরে দেখা গেল এখন কি, এখন 12টা চ্যাপ্টার আমি ধরলাম এক লেভেলে আছে। এরপর থেকে হচ্ছে যখন তুমি পড়বা, তুমি ধর হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার এরপরে কোনো এক সময় একবার পড়ছো, তো পড়ার পরে তুমি কি করবা, আমরা দেখবো হচ্ছে খাতা কলমে আমরা যখন হচ্ছে এলাকাতে খেলাধুলা মানে হচ্ছে ক্রিকেট খেলি তখন হচ্ছে রান কাটি না, দেখা গেল হচ্ছে এরকম ভাবে একবার পড়া হয়েছে, এরকম ভাবে একটা রান কাটি। ওকে, তো তুমি যখন হচ্ছে এই চ্যাপ্টারটা একবার পড়বা, দেখা গেল 2 নম্বর চ্যাপ্টার তুমি একবার পড়ছো, তাহলে তুমি এটার পাশে হচ্ছে নাম্বারিং করো 1। ওকে, 1 নাম্বার করলে, কারণ হচ্ছে কি এটা একবার পড়ছো। এরপরে যতবার পড়বা এটার পাশে তুমি হচ্ছে আবার এরকম ভাবে হচ্ছে নাম্বারিং করো, আরেকবার পড়লাম। ওকে, এটার পরে এটা যখন আরেকবার পড়ছো আবার নাম্বারিং করো, ঠিক আছে। তাহলে এরকম ভাবে নাম্বারিং করতেছো, কেন নাম্বারিং করতেছো আমি বুঝাচ্ছি। এরকম করলে হবে কি জানো, তুমি সপ্তাহখানেক পরে বা মাসখানেক পরে যখন তুমি এই বোটানি যখন হচ্ছে এই নোটপ্যাডটার দিকে তুমি তাকাবা, তখন তুমি বুঝতে পারবা তোমার কোন চ্যাপ্টারটা বেশি পড়া হয়েছে, কোন চ্যাপ্টারটা কম পড়া হয়েছে। ওকে, তুমি দেখলা যে হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারটা এরকম ভাবে 3বার পড়া হয়েছে, কিন্তু 12 নম্বর চ্যাপ্টারটা একবারও পড়া হয় নাই, 0। তাহলে এখন আমার কোনটা পড়তে হবে, সেম আগের মতো সিস্টেম, যে 12 নম্বর চ্যাপ্টারটা এখন তার মানে কি পিছিয়ে আছে, তাহলে এখন 12 নম্বর চ্যাপ্টারটা পড়ে হচ্ছে কি আমাকে এটাকে লেভেলে আনতে হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? অন্তর ভাই মাঝখানে একটা হাসি দিছিল, তো হাসি কেন দিছিল আমি বুঝি নাই, এখন কমেন্ট সেকশনের দিকে তাকাইলাম তারপরে বুঝতে পারছি, ঠিক আছে, যে কেন হাসি দিছে। তো পোলাপাইন কমেন্ট করতেছে অন্তর ভাইকে সুন্দর লাগতেছে, আর অন্তর ভাই এদিক থেকে হাসতেছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, অন্তর ভাই সুন্দর লাগার জন্য পাঞ্জাবি পরে আসছে। এখন আমার কথা তোমরা বুঝতে পারতেছো কিনা এটা একটু খেয়াল করো, জানাও। ওকে, তাহলে তুমি হচ্ছে এরকম ভাবে একটা, যেটা আমরা বলছি যে রোড ম্যাপ, ঠিক না, তোমার অ্যাডমিশনের রোড ম্যাপের ফার্স্ট ধাপ হবে হচ্ছে এটা, তোমার কোন জায়গাতে পিছায় আসো কোন জায়গাতে আগে আসো এটা আইডেন্টিফাই করা, ঠিক আছে। তুমি যদি তোমার ভুলের জায়গাটা আইডেন্টিফাই না করতে পারো তাহলে তুমি জীবনে আগাইতে পারবে না, ঠিক আছে। তুমি কোন জায়গাতে ঠেকতেছো এই জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে, ওইটাকে তুমি লেভেলে আনতে হবে, তারপর হচ্ছে আগাইতে হবে সবগুলো একসাথে নিয়ে। আমার কথা ওকে? তাহলে এটা হচ্ছে আমি বোটানির কথা বললাম, সেম ভাবে যাবে হচ্ছে জুলজি, সেম ভাবে যাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার। ওকে, গেল। এখন আসি হচ্ছে এই সিস্টেমে যদি হচ্ছে আমি আবার মনে করো হচ্ছে জিকে ইংলিশের ক্ষেত্রে আসি, জিকের কথা অন্তর ভাই বলে ফেলছে, আমি এবার আসি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে। অন্তর আমি কি ইয়েটা চেঞ্জ করব? আচ্ছা, ইংলিশের ক্ষেত্রে যদি আসি, ইংলিশ আমরা যদি হচ্ছে দেখি, ইংলিশটা হচ্ছে আমাদের হচ্ছে একটু প্যারা দেয়। কিরকম প্যারা দেয়? আমাদের প্যারা দেয় হচ্ছে ভোকাবুলারি পার্টটা। ওকে, তো ভোকাবুলারি পার্টটা তোমার হচ্ছে আমি তোমাদের হচ্ছে পরামর্শ দিব যে হচ্ছে তুমি কালকে থেকে ভোকাবুলারি পার্ট পড়া শুরু করো। কারণ কি জানো, আমি যখন হচ্ছে তোমরা মোটামুটি সবাই জানো যে হচ্ছে আমি সেকেন্ড টাইমার ছিলাম, তো আমি যখন প্রথমবার ভর্তি পরীক্ষা দিই সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, অনেক অনেক বছর আগের কথা, 2015 সালে। ওকে, তো ওই সময় আমি ভোকাবুলারি পার্ট পুরোটা পড়তে পারি নাই, সময় কম ছিল, তো আমি একটা একটা পার্ট বাদ দিতে হয়েছে। যেমন সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে আমি অ্যান্টোনিম পার্ট বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ কি সময় পাই নাই, মানে কুলাইতে পারি নাই আর কি। ওকে, তো এরকম কাহিনী যাতে তোমার না হয় তুমি এখন থেকে হচ্ছে এটা স্টেপ নাও। কি করতে হবে, আমার ইংলিশের জন্য তুমি দেখবে হচ্ছে এরকম হবে 1, 2, 3 এরকম যদি নাম্বারিং করো, আমাদের সর্বোচ্চ 12 থেকে 15টা টপিক আছে, যে 12 থেকে 15টা টপিক আমি ইংলিশের জন্য পড়লে অ্যাডমিশনের জন্য মোর দেন এনাফ। ওকে, সেটা আমরা গ্রুপে হচ্ছে আমরা লিখে দিয়ে দিব যে কোন 12 থেকে 15টা টপিক। ওকে, এটা একটু খেয়াল করো, 12 থেকে 15টা টপিক তুমি হচ্ছে আইডেন্টিফাই করলা, ঠিক আছে। এখন 12 থেকে 15টা টপিক আইডেন্টিফাই করছো, এরপর এখন 12 থেকে 15টা টপিক পড়বো কিভাবে, ঠিক আছে। এখন দেখো হচ্ছে আমি যখন তোমাকে বলবো, একটু সিস্টেমটা একটু খেয়াল করো, আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো যে হচ্ছে তোমাকে বললাম যে হচ্ছে তুমি 10 জন বিজ্ঞানীর নাম মুখস্থ করো। ওকে, তুমি কি করছো, 10 জন বিজ্ঞানীর নাম ফিজিক্স থেকে বা পদার্থ বিজ্ঞানীর হচ্ছে 10 জন বিজ্ঞানীর নাম তুমি মুখস্থ করছো। ওকে, এরপর আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে কি যে গতিসূত্রের জনক কে। ওকে, এখন তোমার মাথায় অপশন কয়টা আসবে,
লিটারালি হচ্ছে আমি তোমাকে 4টা অপশন দেই নাই আর কি। হ্যাঁ, তারপরে তোমার মাথায় অপশন আসবে, যেহেতু ফিজিক্স থেকে সবগুলো পড়ছো, তোমার মাথায় অপশন আসবে হচ্ছে 10টা থেকে তারপরে তুমি সিলেক্ট করে হয়তো একজনের মধ্যে আসবা, কারেক্ট অ্যান্সারটা দিবা। ওকে, ঠিক আছে, তুমি পারছো, আমার কোনো সমস্যা নেই। ওকে, এখন এটারই দেখো আর একটু অন্যভাবে মডিফাই করা যায়। সেটা কিরকম জানো? তুমি 10 জন বিজ্ঞানীর নাম মুখস্থ করছো ঠিকই, কিন্তু কি করছো, তুমি ফিজিক্স থেকে পড়ছো হচ্ছে 5 জনের নাম, আর বায়োলজি থেকে পড়ছো হচ্ছে 5 জনের নাম। ওকে, তাহলে কি হলো, 10 জন বিজ্ঞানীর নাম তো পড়া হয়েছে। ওকে, এবার আমি সেম কোয়েশ্চেন তোমাকে করলাম যে হচ্ছে গতিসূত্রের জনককে। এখন তোমার মাথায় অপশন কয়টা আসবে? অপশন আসবে অবশ্যই এই ফিজিক্সের 5 জনের কথা। তাহলে দেখো হচ্ছে এখন তোমার অ্যান্সার করাটা ইজি হবে না টাফ হবে? অবশ্যই ইজি হবে। ঠিক আছে, সেম কাহিনী হচ্ছে আমাদের ইংলিশের ক্ষেত্রে। ওকে, আমরা করি কি জানো, যেমন ধরো হচ্ছে 1 নম্বর পার্টে ধরো হচ্ছে সিনোনিম লেখা ছিল। ওকে, এখন আমরা কি করি, যে সিনোনিম পড়া শুরু করছি, চিন্তা ভাবনা করি এরকম যে আগামী 2 দিনে বা 3 দিনে সিনোনিম সব শেষ করে ফেলবো। এরকম করা যাবে না, কারণ একবারে যখন হচ্ছে তুমি সেম যখন হচ্ছে সবকিছু পড়তে থাকবা, এর মধ্যে হচ্ছে ঘাপলা তৈরি হবে। এই কারণে কি করতে হবে, আমি যেটা সাজেস্ট করি যে তুমি এরকম আমাদের ধরো হচ্ছে 15টা টপিক ধরো আছে, 15টার মধ্যে তুমি 3টা টপিককে আগে আইডেন্টিফাই করো বা সিলেক্ট করো। একটা আমি ধরলাম সিনোনিম, একটা তুমি ধরলো হচ্ছে ইডিয়মস, আরেকটা আমি ধরলাম হচ্ছে কি স্পেলিং। ওকে, স্পেলিং। এখন তুমি টার্গেট করছিলা সিনোনিম, তোমার বইয়ে ধরো আছে 500টা, সাপোজ 500টা সিনোনিম আছে, তুমি চিন্তা করছো হচ্ছে এটা কি 3 দিনে শেষ করে ফেলবা। ওকে, তো 3 দিনে যদি তুমি সিনোনিম শেষ করো, সিনোনিম শেষ করতে 3 দিন লাগবে, ইডিয়ম শেষ করতে 3 দিন লাগবে, স্পেলিং শেষ করতে 3 দিন লাগবে, 9 দিন। ওকে, এবং সিনোনিম 3 দিনে শেষ করার জন্য ভাগে কয়টা করে পড়ে, একদিনে 150টা করে পড়ে, ঠিক না? 500 আমি ধরো হচ্ছে 150টা একটু বেশি, 160 বা 70টা করে পড়লো। ওকে, এখন একদিনে 150টা সিনোনিম না পড়ে তুমি করবা কি জানো, তুমি হচ্ছে কালকের জন্য এই 3টা আইটেম একসাথে সিলেক্ট করবা। সিনোনিম পড়বা 50টা, ইডিয়মস পড়বা 50টা, স্পেলিং পড়বা 50টা। ওকে, এতে করে কি হবে, তোমার আলটিমেটলি কয়টা পড়া হচ্ছে, 150টাই কিন্তু পড়া হচ্ছে, কিন্তু তখন একটার সাথে আরেকটা মিশবে না। কথা বুঝতে পারছো? তোমার 150টাই পড়া হচ্ছে, কিন্তু সিনোনিমের সাথে নিশ্চয়ই ইডিয়মস মিশবে না, ইডিয়মসের সাথে নিশ্চয়ই স্পেলিং মিশবে না। এতে করে তোমার পড়াটা আলাদা আলাদা থাকবে, তোমার মনে থাকবে বেশি। ওকে, আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? আচ্ছা, আমি কমেন্ট একটু দেখে নিই, একটু জানাও ভাই বুঝতে পারতেছো কিনা। হ্যাঁ, ওকে গুড। তাহলে আমরা কি কি বললাম, দিচ্ছি হাত পেতে থাকতে হবে না। হ্যাঁ, এই এত কোন কথা বলছে, এরপর আমি কথা বলা শুরু করছি, আবার টানাটানি শুরু করছে, ঠিক না? তাহলে আমরা কি বললাম, ফার্স্টে তোমাকে কি করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রে তোমাকে হচ্ছে টপিকগুলার, টপিক বলতে হচ্ছে আমরা কি সাবজেক্টগুলো তুমি হচ্ছে নাম লিখবা, আইডেন্টিফাই করবা তোমার কোন চ্যাপ্টারটা কম পড়া হয়েছে, তোমার কোন জায়গাটাতে ঝামেলা আছে, এই ঝামেলাটা আগে শেষ করবা। ঠিক আছে, তুমি যখন হচ্ছে ধরো এরকম যদি হয়, তুমি হচ্ছে ঝামেলাগুলো শেষের জন্য রেখে দিছো। ওকে, এবং দেখা গেল হচ্ছে 3 মাস তুমি হচ্ছে, আমি যদি এরকম ধরি যে 3 মাস তুমি মেডিকেলের জন্য ভর্তি পরীক্ষার জন্য সময় পাচ্ছ, যদি এরকম হয়, ঠিক আছে, এবং তুমি 2 মাস তুমি কি করলা, শুধু পড়তে আসো, কিন্তু তোমার যে জায়গাগুলোতে ঝামেলা আছে এগুলো তুমি সলভ করো নাই। ঠিক আছে, তো লাস্টের 1 মাসে এটা জীবনেও সলভ করতে পারবে না, এটা 100% শিওর। কারণ লাস্টে তুমি এত চাপে থাকবা, এটা শেষ করার মতো তুমি সময় পাবে না। এই কারণ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে তোমার কি, আমার ঝামেলা আইডেন্টিফাই করা, চ্যাপ্টারগুলোর নাম লিখবা, কোনটা কম পড়া হয়েছে এটা আইডেন্টিফাই করো, ওইটাকে পড়ে আগে লেভেলে নিয়ে আসো। লেভেলে নিয়ে আসার পরে তুমি কি করবা, সবগুলোকে চেষ্টা করবে যে হচ্ছে একই লেভেলের জন্য থাকে, কোনটা কতবার পড়া হচ্ছে সেটা পাশে লিখে রাখবা। ঠিক আছে, যেন কোনটা এরকম না হয় যে একটা একেবারে বেশি পড়ে ফেলছো, একেবারে এটার প্রতি তুমি হাফেজ হয়ে গেছো, লাভ নাই। রক্ত চ্যাপ্টারের উপর তুমি হাফেজ হয়ে তো লাভ নাই, রক্ত থেকে তো 100টা প্রশ্ন আসবে না। ঠিক আছে, তো রক্ত যেমন পড়তে হবে, সাথে আমার ঘাসফড়িং রুই মাছও পড়তে হবে। এই কারণে আমার দেখতে হবে যে রক্ত আমি পড়তেছি, ঘাসফড়িং রুই মাছ আমি পড়তেছি কিনা। ওকে, আমি কেমিস্ট্রির ক্ষেত্রে আমার মূলের পর্যাবৃত্ত ধর্ম সহজ লাগে, এটা পড়লাম 4 বার, আর জৈব রসায়ন কঠিন লাগে, আমি 1 বারও পড়লাম না, এটা করলে হবে না। আমি জৈব রসায়নও পড়তেছি কিনা, আমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম পড়তেছি কিনা, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সেম কথা ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে কি বললাম, আমাদের টপিক আছে এরকম 12 থেকে 15টা টপিক, এই 15টা টপিক তুমি হচ্ছে লিস্ট করবা। লিস্ট করার পরে তুমি 3টা টপিক হচ্ছে আইডেন্টিফাই করবা। এই 3টাকে আমি কি 9 দিন ধরছিলাম না, 3 দিন করে, তুমি 9 দিন না করে ধরো হচ্ছে 10 দিনে শেষ করো, আমার কোনো সমস্যা নাই। 3টা টপিক যদি 10 দিনে শেষ হয়, তাহলে আমার 15টা টপিক ছিল, কয়দিন লাগতেছে, সে করে একদম ইজিলি দেখবো 2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাচ্ছে, বাকি 1 মাসে তুমি ইজিলি রিভিশন করতে পারবা। নে ভাই নে, কথা বল। একজন কমেন্ট করতেছে, একটা কমেন্টেরও রিপ্লাই ভাইয়ারা বলতেছে না, তাহলে যেটা বলতেছে এটা কি তোমার জন্য ইম্পর্টেন্ট না শোনাটা? তুমি এনে কমেন্ট করতেছো যে
ভাই একটা কমেন্টেরও রিপ্লাই দিচ্ছে না। তোমাকে আমি শুরুতেই বলে নিছি যে ধরো 1 ঘন্টা লাইভ করব, এই 1 ঘন্টার মধ্যে তোমার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর তুমি পায়ে যাবা। সোজা হিসাব, এই সোজা হিসাবটা বোঝার চেষ্টা করো, তাহলে জীবনে আগায় যাবা, বুঝছো? আর অন্তর ভাই এই যে বেশি বকবক করে না, অন্তর ভাই যেটুকু বলে ওইটুকু যদি শুনে কাজে প্রমাণ করতে পারো, তাহলে চান্স সৃষ্টিকর্তা যদি চায় তাহলে অবশ্যই হবেই, শুধু এইটুক বলতে পারি। ওকে, আচ্ছা, অনেকেই জিজ্ঞাসা করছো যে ভাই জিকে কোন বই কিনবো। এইটুক বুঝো না যে জিকে নতুন একটা এডিশন বাইর হলে এখন কিনতে হবে, কারণ এখন যদি কিনো তাহলে তো ওই পুরান বই পড়া লাগতেছে। তুমি নতুন এডিশনটা কয়েকদিন যাক তারপরে কিনো। আচ্ছা, অনেকে কমেন্ট করতেছো যে হচ্ছে এক্সাম হবে কিনা, ডিসিশন চেঞ্জ হবে কিনা। ডিসিশন চেঞ্জ হবে কিনা, পরীক্ষা হবে কিনা, অটোপাস দিবে কিনা, এটা তুমি যতটুকু জানো আমি একটুকুই জানি আসলে। ঠিক আছে, অন্তর্বায়ু একটুকুই জানে। এটা নিউজে যেগুলো আসে তুমিও জানো আমিও জানি, ওইটা অনুসারে তারপরে আমরা কথা বলি। ঠিক আছে, তো হচ্ছে এর বাইরে আসলে হচ্ছে আমরা যেমন জানি না, আমাদের কিছু বলার সুযোগও নাই। এবং যেটা হচ্ছে বলতেছে হচ্ছে ভাই কি বলে ওই যে এটা নিয়ে দাবি উঠান, ওইটা নিয়ে দাবি উঠান, রিটেক দেওয়ার কথা বলেন, তারপর হচ্ছে সেকেন্ড টাইম 5 নাম্বার মাইনাস কথা বলেন, এটা আমরা বলছি, কিন্তু আমাদের বলাতে তো আসলে কিছু যায় আসে না, বুঝছো না ব্যাপারটা? আমরা এগুলোতে কি করতে পারি, তোমাদের সাথে হচ্ছে আমরা একটু সিম্প্যাথি দেখাইতে পারি, একটু সহমর্মিতা দেখাইতে পারি। ঠিক আছে, একটু তোমাদের সাথে হাতে হা বলতে পারি, নাতে না বলতে পারি, বুঝতে পারছো না ব্যাপারটা? আমাদের আসলে যে আমি মানে হচ্ছে অকপটে স্বীকার করতেছি আর কি আমাদের যে হচ্ছে ল্যাকিংসটা। ওকে, কারণ আমরা কোনো নীতি নির্ধারক না, বুঝতে পারছো ব্যাপারটা? তো আমরা যেটা করতে পারি সেটা কি, তুমি ওই সিচুয়েশনে পড়লে তুমি কি করতে পারো, তোমার পক্ষে করা কি সম্ভব সেটা একটু গাইড করার চেষ্টা করতে পারি, এবং সেটা করার চেষ্টা করতেছি। ওকে, এর বাইরে তুমি যদি বলো ভাই আপনি এটা করে ফেলেন ওটা করে ফেলেন, আমরা সরি, বুঝতে পারছো ব্যাপারটা? আমরা এই যেটা বললাম আমাদের পক্ষে যতটুকু মানে করা যায় আমরা অবশ্যই ততটুকু করতেছি এবং করার চেষ্টা করি। এর বাইরে আসলে বলার জন্য হচ্ছে আসলে কি বলবো, এটা এই যেটা বললাম আর কি, এই ব্যাপারে আমরা সরি বলা ছাড়া আসলে কিছু করার নেই। শোনো, পরিষ্কার হিসাব হচ্ছে ডিসিশন যদি চেঞ্জ হয়, যেদিন চেঞ্জ হবে, যদি 7 দিন পরে চেঞ্জ হয়, 7 দিন তুমি আমরা যেগুলো বলতেছি এই কাজগুলো করো না, তোমার অ্যাডমিশনের পর তো আগায় থাকবে। ডিসিশন চেঞ্জও যদি হয়, ধরে নিলাম চেঞ্জ হয়, তাহলে তুমি 7 দিন এই যে এক্সট্রা সিলেবাস পড়তে বলতেছি, জিকে ইংলিশ পড়তে বলছি, এগুলো পড়াটা শুরু করো না। তাহলে আগে কে দেখবে, আমি থাকবো না তুমি থাকবা? এটা সোজা হিসাব বোঝার চেষ্টা করো। যদি চেঞ্জ কোনো দিন কোনো কালে হয়ও, তুমি যেভাবে বলছি এভাবে পড়াটা শুরু করে দাও, লস হবে না। ঠিক আছে, তুমি আগে যাবা। তোমার অ্যাডমিশনের জন্য তো তোমার পড়াই লাগবে। অ্যাডমিশনে কি অটো পাস দিবে? এই যদি এখন তুমি লং মার্চ টু ডিএমসি করো, লং মার্চ টু ডিএমসি তে কি তুমি ডিএমসি সিট হচ্ছে 230টা, তুমি এখন পরীক্ষা আছে 14 লাখ, তুমি ধরো 5,000 যদি লং মার্চ করো ডিএমসির উদ্দেশ্যে, তাহলে কি হবে? হবে না তো। এই জন্য তোমার পড়া লাগবে। ডিসিশন কি হবে কি না হবে এত কিছু চিন্তা করা তো নাকি, তোমার কাছে পড়ালেখা করা। তুমি বই নিয়ে বসে যাও, সোজা হিসাব, বুঝতে পারছো? আচ্ছা, অনেকের অসংখ্য প্রশ্ন, আমি প্রশ্নগুলো সবই দেখতেছি। ঠিক আছে, তো তারপরে ধরো জিকে তো আগেই বলে নিছি যে কিছু টপিক একটু পরিবর্তন হবে, যে যা নতুন আসবে তা আমরা তোমাদেরকে ফ্রি লাইভে পড়াই দেবো, কোনো টেনশন করো না। ঠিক আছে, তোমরা যারা প্রি মেডিকেল কোর্সে যুক্ত আছো তারা অনেকে প্রশ্ন করছো ভাই আমাদের কি হবে। তোমাদের প্রি মেডিকেল কোর্সে যুক্ত হয়েছো, তোমাদের আর নতুন করে অ্যাডমিশন কোর্সে যুক্ত হতে হবে না। ঠিক আছে, যারা যুক্ত নাই তারা আমাদের যে পেজ রোড টু ডিএমসি 2.0 সেই পেজে মেসেজ দিলেই যুক্ত হয়ে যেতে পারো। ভাই আমরা বই কবে পাবো? বইয়ের কাজ একদম দিনরাত 24 ঘন্টা চলতেছে। টোটাল আমরা 13-14টা বই বানাচ্ছি। এই বইগুলা তোমাদের হাতে খুব দ্রুতই পৌঁছে যাবে। ধরো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আমরা চেষ্টা করতেছি বইগুলো তোমাদের হাতে তুলে দেওয়া। কোনো টেনশন নাই, তুমি পড়ার জন্য সময় পাবা। আমি তো আগেই বলছি যে অ্যাডমিশন মোটামুটি ডিসেম্বর পর্যন্ত হবে বলে তুমি ধরে নিতে পারো। অনেকেই প্রশ্ন করছো যে ভাই আমি শুধুমাত্র অমুক তমুক রিভিশন ব্যাচে পড়ছি, আমার বেসিক ভালো নাই, শর্টের মধ্যে অনেক গ্যাপ আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এক্সট্রা সিলেবাসটা আগে একটু পড়ে নাও, একটু আগায় নাও, তারপরে শর্টের যে গ্যাপগুলো আছে এগুলো বই থেকে পড়তে হবে। তুমি অমুক স্যারের নোট, তমুক স্যারের এই যে স্লাইড, এগুলো পড়ে মেডিকেলে চান্স পাওয়া যায় না। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার বই পড়তে হবে। ঠিক আছে, সোজা হিসাব, কোনো গাইড পড়ে মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় না। আগে তোমার বই পড়তে হবে, বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা। ঠিক আছে, এবং আমাদের যে বইগুলো আছে তোমাদেরকে জানাই, সেই বইগুলোর মধ্যে আমরা সব বইয়ের অনুশীলনী সলভ, মেইন বই এবং এক্সট্রা 1-2 রাইটারের বইয়ের অনুশীলনী সলভ একদম ব্যাখ্যা সহ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সোজা হিসাব। আচ্ছা, তোমরা অনেকেই হ্যাঁ, আচ্ছা নিউ এডিশন বই সম্পর্কে কথা, তোমার যদি ধরো 23 সালেরও বই থাকে, আমার মনে হয় তোমার ফিজিক্স কেমিস্ট্রি বই কেনার দরকার নাই। কিন্তু বায়োলজি বইটা তুমি নতুন একটা এডিশন কিনে ফেলতে পারো যদি তোমার 1-2 বছরের পুরাতন হয়। 24-এর যদি কেনা থাকে তাহলে মনে হয় না তোমার নতুন করে আর এই বইটা কেনার দরকার আছে। ঠিক আছে,
আমরা যখন পড়াবো তুমি জাস্ট বইটা একবার একটু চেক করে নেবা যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলেই অল ওকে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ঠিক আছে, সোজা হিসাব। আচ্ছা, একজন বলছে দুরন্ত প্রাইস 4.1 এর ক্লাস কবে স্টার্ট হবে? যেদিন আমরা একটা ফাইনাল ডিসিশন পাবো সেই দিন থেকেই স্টার্ট হবে। কিন্তু এখন যদি তুমি ভর্তি হও, আজকে ভর্তি হও, তুমি পরশুদিন থেকেই ক্লাস করতে পারবা। ঠিক আছে, কারণ আমরা এখনো কিন্তু ক্লাস চালাই যাচ্ছি। গতকালও ক্লাস হয়েছে, গতকালও একটা জিকে ক্লাস হয়েছে। ঠিক আছে, তোমাদের যেদিন ফাইনাল ঘোষণা আসবে সেদিন থেকে আমরা সবকিছু আবার জিরো থেকে শুরু করব। ভাই, তার আগে যে আমি ভর্তি হয়েছি তাহলে কি আমি ক্লাস পাবো না? হ্যাঁ, অবশ্যই ক্লাস পাবা। তোমাদের জন্য জিকে, ইংলিশ এবং এক্সট্রা সিলেবাসের ক্লাস চলতে থাকবে, বুঝতে পারছো? তবে যেদিন ফাইনাল ঘোষণা আমরা পেয়ে যাব ওই দিন থেকে আমরা ব্যাচটা নতুন করে একদম জিরো থেকে স্টার্ট করব। শর্ট সিলেবাস, ফুল সিলেবাস, জিকে, ইংলিশ সবকিছু নতুন করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়াবো। ঠিক আছে, সোজা হিসাব। ভাই, অনলাইনে পড়ে মেডিকেল কলেজে চান্স পাওয়া যায় কিনা? অবশ্যই যায়। এরকম শত শত স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র অনলাইনে পড়ে মেডিকেল কলেজে চান্স পাইছে। ঠিক আছে, কেউ যদি তোমাকে বলে যায় না, সে একটা ভুল কথা বলছে। সোজা হিসাব। এখন তুমি যেটা করতে পারো, অনলাইনে যেটা সুবিধা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এখানে ক্লাস সংখ্যা বেশি থাকে, যার কারণে তোমাকে বেসিক সহ একদম বুঝায় ধরায় পড়ানো সম্ভব। এই যে মাইনুল যখন ক্লাস নেয় তখন আমি কিন্তু ব্যাপারটা এভাবে দেখি যে ও ধরো একটা জিনিস পড়ানোর পরে ও কি করে, ও হচ্ছে ওই জায়গা থেকে কি কি প্রশ্ন আসে সেটা অপশন সহ লিখে দেয়। তুমি যখন মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে যাবা তখন দেখবে এগুলো আলটিমেটলি কমন পড়তেছে। ঠিক আছে, একটা অফলাইন কোচিং এ ক্লাস থাকে টোটাল সর্বোচ্চ 40টা, এখানে আমাদের ক্লাস হবে কমপক্ষে 100টা। এখন তুমি বুঝে নাও যে কোথায় ক্লাস তুমি বেটার পাবা। ঠিক আছে, 100টা ক্লাস 130-40টার মতো পরীক্ষা হবে। ঠিক আছে, তোমার ডাউট সলভ করার জন্য প্রবলেম বক্স আছে, টেলিগ্রাম আছে, এবং আমাদের ওয়েবসাইটে তুমি ওই যে আর্কাইভ ক্লাস থাকে, মানে বিগত বছরের সব ক্লাস দেওয়া আছে। তুমি এখন যদি জয়েন করে তুমি বিগত বছরের সব ক্লাস দেখতে পারবে। এবং দুইটা প্ল্যাটফর্ম, রোড টু ডিএমসি এবং ডিএমসি স্টেশন, দুইটা প্ল্যাটফর্মের 10 জন ডিএমসিয়ান ভাইয়ারা মিলে আমরা এই কোর্সটা পরিচালনা করতেছে। এবং এর চেয়ে শক্তিশালী মেডিকেল অ্যাডমিশন প্যানেল বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা আমি এখানে দাঁড়ায় দৃঢ়ভাবে বলতে পারি। আমার কথা খুব ক্লিয়ার কাট, এটাই বললাম আর কি। ঠিক আছে, আশা করি তোমাদের অনেক প্রশ্নই আমরা সলভ মানে করে দিতে পারছি। আবার জিজ্ঞাসা করছে বইগুলো কবে হবে, এক্ষুনি বললাম বইগুলো তোমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা পাঠানো শুরু করব। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? এবং আমি তোমাদেরকে বলবো, কেউ যদি এই লাইভটার মাঝখান থেকে দেখো তাহলে তাকে আমি ইনসিস্ট করব এই লাইভটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা একবার দেখবা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা তোমার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক আছে, তোমরা অনেকেই এখনো জানোই না, যেমন কালকে আমি লাইভ নিচ্ছিলাম, আমি শুনলাম কি জানিস, ওরা অনেকে এখনো জানেই না যে ডিউ বা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় রিটেন বা লিখিত যে একটা পরীক্ষা আছে, এটা ওরা এখনো অনেকে জানেই না। বুঝছো, এই হচ্ছে অবস্থা। তো পুরোটা শুনতে হয়। আমি যখন কোন একটা লাইভ দেখি, ধরো আমার পোস্ট গ্রাজুয়েশন বা চাকরির পরীক্ষার কোনো লাইভ দেখি, আমি পুরোটা দেখি, মাঝখান থেকে একটু করে দেখি না। ঠিক আছে, কারণ আমি দেখি যে পুরো লাইভটা যদি আমি শুনি আমার আর কোনো প্রশ্নই থাকে না, কারণ তারা সব প্রশ্নের উত্তর ওখানে দিয়ে দেয়, এবং আমরাও কিন্তু তোমাদেরকে সেটাই দিচ্ছি। বুঝতে পারছো? আচ্ছা, একজন বলছে ভার্সিটি প্রিপারেশনের জন্য কোন প্র্যাকটিস, ভার্সিটি প্রিপারেশন নিয়ে এখনো কিন্তু বলা শুরু করি নাই। ঠিক আছে, আচ্ছা, মেডিকেল নিয়ে মোটামুটি কিন্তু আমরা একটা ভালো আইডিয়া দিছি। এখন কি আউট অফ শর্ট সব আর্কাইভ করব? দুরন্ত প্রয়াসে আছি। তোমাকে শুরুতেই বলছি যে শুরুতে তুমি এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো আর্কাইভ থেকে দেখার চেষ্টা করো, তারপরে তুমি শর্ট সিলেবাস দেখার চেষ্টা করো। বুঝতে পারছো? যা তুমি কখনোই পড়ো নাই সেটা আগে একটু দেখে নাও, তারপরে তুমি নতুন যা দরকার সেই নতুন চ্যাপ্টারগুলো বা তোমার ভালোভাবে পড়া সেটা তুমি পরে পড়ো, আগে নতুন চ্যাপ্টারগুলো আগায় রাখো। জিকে, ইংলিশ যেগুলো তুমি কখনোই পড়ো নাই সেগুলো প্র্যাকটিস করো, সলভ করো। ভাই, কোন গাইড না কিনলে হবে না, এমন কোনো দুনিয়ায় গাইড নেই যেটা না কিনলে হবে না। ঠিক আছে, বই পড়ো, বই পড়ার পরে তোমার যে প্রকাশনী ভালো লাগে, অ্যাসপেক্ট, জয়কলি, অনেক রয়্যাল, অনেক রকম পাবলিকেশন আছে। ঠিক আছে, অ্যাসপেক্টের বইগুলো আমরা দেখছি মোটামুটি ভালো আছে। আমাদের বই সেটাও তুমি পড়তে পারো, তবে কখন পড়বা? অবশ্যই তোমার মূল বই ভালোভাবে মাথায় তুলে নেওয়ার পরে। ভাই, শুধু দাগানো লাইন পড়ে কি মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়? শুধু দাগানো লাইন তুমি পড়বা, আগে একবার পুরো চ্যাপ্টারটা ভালো মতো পড়ে নাও, একবার দেখে নাও যে চ্যাপ্টারটার মধ্যে কি আছে। রিভিশন যখন যাবা তখন তুমি দাগানো লাইন বারবার রিভিশন দিবা। ঠিক আছে, মাঝখানে এক লাইন করে পড়লে কিন্তু
তোমার মানে মাথার মধ্যে ব্যাপারটা ঢুকবেই না। আগে তুমি একবার দুইবার পুরো চ্যাপ্টারটা পড়ে নাও, পুরো একটা আইডিয়া নাও, তারপরে তুমি লাইনগুলো বারবার রিভিশন দাও, বেশি বেশি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সুবিধা। ধরো আমরা প্রত্যেক দিন যে ক্লাসের পর একটা করে পরীক্ষা নিব, র্যাপিড ফায়ার হয়, ঠিক আছে, তারপরে পরীক্ষা হবে। এই পরীক্ষাগুলোতে তুমি রেগুলার চেষ্টা করবে তোমার নাম্বার যেন 80%, 85%, 90%-এর মতো থাকে। এই পরীক্ষাগুলো হচ্ছে তোমাকে ইমপ্রুভমেন্ট করার জায়গা। কোনো পরীক্ষা মিস দেবা না, ঠিক আছে, কোনো পরীক্ষা মিস দেবা না। একটা পরীক্ষা যদি তুমি আজকে মিস দাও, ওই পড়াটা নতুন করে পড়া সময় আর কোনোদিন আসবে না। বুঝতে পারছো আমার কথা? আজকের পরীক্ষাটা ভাই একটু খারাপ হয়েছে, তাহলে কি ভাই আমি এখন হতাশ হয়ে যাব? না, পরের দিনের পরীক্ষাটা যেন খারাপ না হয়, আর একটু বেটার রেজাল্ট করতে পারি, সেইটা আমাকে চেষ্টা করতে হবে। ভাই ডেইলি এক্সামের মধ্যে আমি পড়াটা কমপ্লিট করতে পারিনি, তোমাদের জন্য রিভিউ এক্সাম থাকে, পরবর্তী রিভিউ এক্সাম হয় রিভিশনের জন্য। ধরো 7 দিন ক্লাস হলে তারপর একটা উইকলি এক্সাম হয়, ধরো 15 দিন বা 20 দিন ক্লাসের পর একটা রিভিউ এক্সাম হয়। এই পরীক্ষাগুলো যখন তুমি বারবার দিতে থাকবা, তোমার রিভিশন বারবার হতে থাকবে। কমপ্লিট একটা গাইডলাইনের মধ্যে থাকলে তুমি অবশ্যই আগায় থাকবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কিন্তু মেডিকেলের জন্য আমাদের সময় তো এত অনলাইন কোচিং ছিল না, বুঝছো, তো তখন আমি হচ্ছে এক্সাম ব্যাচে বসে বসে পরীক্ষা দিতাম রেগুলার, বুঝছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমাদের ক্লাসগুলো তোমাকে একটা দারুণ বুস্ট দেবে যদি তোমার আইডিয়া না থাকে, কারণ তোমরা তো এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো করো নাই, এবং এই চ্যাপ্টারগুলো তোমরা অনেকেই কখনোই পড়ো নাই। ক্লাসগুলো যখন আমাদের সাথে একবার করবা, তখন দেখবা যে তোমার মধ্যে অনেক কনফিডেন্স গ্রো করবে এমনিতেই। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? এখন মাইনুল ভাই একটু বলবে, বলার পরে আমি মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশনটা কিভাবে নিবা সেটা একটু বিস্তারিত বলবো। তার আগে তোমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে, ভাই আপনাদের মেডিকেল অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে একটু বলেন। আমি এক মিনিটে একটা ওভারভিউ দিয়ে নেই। সেটা হচ্ছে এই যে দুরন্ত প্রাইস 4.1 কমপ্লিট মেডিকেল কোর্স, যারা প্রি মেডিকেলে ভর্তি আছে তাদেরকে নতুন করে ভর্তি হতে হবে না, যারা ভর্তি নাই তারা আমাদের পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা। এখানে আমরা 13টা বই বানাচ্ছি, এর মধ্যে এক্সট্রা ইনফো, অফলাইন যাতে প্র্যাকটিস করতে পারো তার জন্য ওএমআর সহ মডেল টেস্ট, একটা তোমার সব অনুশীলনীর সলভ, এক্সট্রা ইনফো, তারপরে ছন্দ, যা যা দরকার সব এর মধ্যে আছে। কমপ্লিট ইংলিশ বই, কমপ্লিট জিকে বই, ভোকাবুলারি বই, সবকিছু এর মধ্যে আছে এই যে 13 সেট বইয়ের মধ্যে, ঠিক আছে, সোজা হিসাব। আচ্ছা, তারপরে আর্কাইভ ক্লাস মানে কি? ধরো তোমার মনে হলো যে ভাই আজকে আমি জয়েন করলাম, আমি হচ্ছে বিগত বছরের আপনাদের 2টা কোর্স, আমাদের 2 প্ল্যাটফর্ম কিন্তু আলাদা ছিল তখন, 2টা আলাদা আলাদা কোর্স ছিল। ধরো তোমার মনে হলো যে না, অন্তর ভাইয়ের জ্যামিতিক আলোকবিজ্ঞান ক্লাসটা আমার দেখে ভালো লাগে না, আমি রাহাত ভাইয়েরটা দেখবো, রাহাত ভাইয়েরটাও তুমি দেখতে পারবে। এখানে এই সুবিধা করা আছে, মানে মাল্টিপল টিচারের মাল্টিপল ক্লাসেস আছে, তোমার যাকে ভালো লাগে তুমি তার ক্লাস দেখতে পারবা, সোজা হিসাব। আর্কাইভ ক্লাস, এবং এটা কিন্তু ওই যে 2x স্পিড দিয়ে দেখা যায়, মানে তুমি ওই যে স্পিড বাড়ায় যে দেখার ব্যাপারটা, ওয়েব অ্যাপে তুমি স্পিড বাড়ায় দেখতে পারবা। 100+ লাইভ ক্লাস থাকবে, অনেক রকম পরীক্ষা, পার্সোনাল মেন্টরশিপ, টেলিগ্রাম চ্যানেল থাকবে, র্যাপিড ফায়ার থাকে ক্লাসের পরে, তারপরে যে ওয়েব অ্যাপের মধ্যে তুমি এই যে ক্লাসগুলো দেখতে পারবা। আচ্ছা, আমাদের হচ্ছে 10 জন ডিএমসিয়ান শিক্ষক প্যানেল আছে, যার মধ্যে তোমাদের রিজভি ভাই আছে, রাহাত ভাই আছে, মাইনুল ভাই আছে, এবং সবার প্লেসগুলো তোমরা জানো। রিজভি ভাইয়ের প্লেস হচ্ছে ফার্স্ট, মাইনুল ভাইয়ের প্লেস হচ্ছে 10ম, সাদি ভাইয়ের প্লেস হচ্ছে 15তম, আমার প্লেস হচ্ছে 37তম, রাহাত ভাইয়ের হচ্ছে 85তম। বুঝতে পারছো? তারপরে প্রবলেম বক্স, এখানে প্রবলেম পোস্ট করলে আনসার, আমরা প্রবলেম বক্সটাকেও ওয়েবসাইটের মধ্যে ডাউট সলভ আকারে নিয়ে আসার চেষ্টা করতেছি, এটা আশা করতেছি সামনের মাসেই তোমরা দেখতে পারবা। অনুশীলনের সলভ ক্লাস, এবং অনুশীলনের সলভ ক্লাস অলরেডি তোমাদেরকে আর্কাইভ আকারে গ্রুপের মধ্যে পোস্ট করা আছে, তোমরা এখনই জয়েন করলে এখনই দেখতে পারবা, ঠিক আছে। অনুশীলনের সলভ ক্লাস, অনুশীলনের সলভ, এটা মানে অ্যাডমিশনের জন্য একটা মানে ফরজ কাজ টাইপের, মানে 50 মানে এরকমও দেখা গেছে 50% প্রশ্ন অনুশীলনী সলভ থেকে আসে। তোমরা যদি এখন কিছু না করে বসে বসে অনুশীলনী সলভ ক্লাসগুলো করে করে অনুশীলনীগুলো কমপ্লিট করে রাখো, তা অনেক দূর আগায় থাকতে পারবা। দাগানো বইয়ের পিডিএফ তো আছেই। কোর্স ফি 5850, এটা হচ্ছে ম্যাটেরিয়ালস ছাড়া। ম্যাটেরিয়ালস যখন আসবে তখন আমরা ম্যাটেরিয়ালসের ফিসটা তোমাদেরকে জানাই দেবো, একদম মিনিমাম একটা পেমেন্ট, হয়তো এটা 2200, 2300 বা 2500 টাকার মধ্যেই হবে, সেটা তোমাদেরকে আমরা জানাই দেবো এবং তোমাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব, সোজা হিসাব। এই হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্সের হিসাব। ওকে মাইনুল, দিবি তুই আমারে? অন্তর ভাই দিচ্ছে, আমাকে দিচ্ছে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অন্তর। ওকে, আচ্ছা, যেটা বলতেছিল অন্তর, আমরা হচ্ছে ওই টপিকটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে অন্তর জিজ্ঞেস করছিল যে হচ্ছে তোমাদের, বা তোমরাও জিজ্ঞেস করছিলে হচ্ছে ভাই দাগানো লাইন পড়বো কিনা শুধু। ওকে, তো এটার ব্যাপারে আমরা যেটা বলি সেটা হচ্ছে, অন্তত আমি পার্সোনালি বা আমার যারা হচ্ছে সাথে আছে অন্তর ভাইরা, ওরাও যেটা হচ্ছে বলে সেটা হচ্ছে আমরা একটু ডেসক্রিপশন আকারে দেখি। সেটা হচ্ছে তুমি
যে কোনো একটা চ্যাপ্টার আমাদের হচ্ছে কমপক্ষে 3 বার পড়তে হবে। কমপক্ষে কয়বার বললাম? 3 বার। কমপক্ষে 3 বার একটা চ্যাপ্টার পড়ার সময়। ঠিক আছে, কিভাবে 3 বার আমি একটু এক্সপ্লেন করতেছি, একটু 1 মিনিট সময় দেখো, খেয়াল করো। আমি ধরলাম তুমি হচ্ছে কোন চ্যাপ্টার পড়তেছো, তুমি ব্লাডের চ্যাপ্টারটা পড়তেছো, আমি এইটাই ধরলাম। ওকে, চ্যাপ্টার। ওকে, তো ব্লাডের চ্যাপ্টার পড়ার সময় তাহলে কি করতে হবে? ফার্স্ট বার যখন তুমি পড়বা, প্রথমবার যখন তুমি পড়বা, প্রথমবার পড়ার সময় তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা শুধুমাত্র রিডিং পড়বা, শুধুমাত্র রিডিং। আচ্ছা, ওকে, খুবই হট একটা টপিক, আমি এটা বলে নেই ভাই 1 মিনিটের জন্য। খুবই জরুরি, এটা খুবই জরুরি, না হলে হচ্ছেই না। মৃন্ময় পাল বলছে যে ভাইয়া সমন্বয়ক সার্জিস আলম বলতেছে পরীক্ষা বাতিল অযৌক্তিক, তাহলে এখন কি হবে? এই আমার কথা শোনো, সার্জিস আলমের কথা পরে শুনো। সার্জিস আলমের কথা মতো যদি পরীক্ষা হয়, যেদিন থেকে বলবে পরীক্ষা হবে সেদিন থেকে এইচএসসির পড়া শুরু করবি, তার আগ পর্যন্ত অ্যাডমিশনের পড়া পড়। আমার কথা শুন, জীবনে লস হবে না, ঠিক আছে? পরীক্ষা হইলে যদি হয়, যেদিন ঘোষণা দিবে ফাইনালি পরীক্ষা হবে সেই দিন থেকে বা মাথার মধ্যে বা আমরা বলবো যে পরীক্ষা হবে, তোরা এখন এইচএসসি পড়াপড়, সেদিন থেকে আবার এইচএসসি পড়া করবি, তার আগ পর্যন্ত অ্যাডমিশনের পড়াপড়। যদি অ্যাডমিশনে ভালো করার ইচ্ছা থাকে, যদি না থাকে তাহলে ওই যে এখন কে কি বললো এগুলো দেখতে দেখতে জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আবার কখন নিবি? না নিব, এরপরও যদি তোরা না বুঝে তাহলে আমি আর বুঝতে পারি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে হচ্ছে আবার মনে আছে তো কোন জায়গায় ছিলাম? আমরা ওই জায়গাতে যাই। আবার আমরা বলছিলাম যে একটা চ্যাপ্টার 3 বার পড়তে হবে। 3 বার কিরকম ভাবে? আমরা ব্লাড লিখছি, একজন বলতেছে ব্লাডেরকে বলদ পড়ছে, বলদ লিখি নাই, আমি ব্লাড লিখছি। ওকে, ব্লাড পড়ার সময় তোমাকে কি করতে হবে? ফার্স্ট টাইম যখন পড়তেছো রিডিং পড়বা। এই রিডিং পড়ার সময় তোমার দাগানো লাইন আছে কিনা এটা দেখার দরকার নাই, তোমার পুরো চ্যাপ্টার রিডিং করতে হবে। ওকে, তো পুরো চ্যাপ্টার পড়ার সময় একটু খেয়াল করো কি করতে হবে। ধরো এই চ্যাপ্টারের মধ্যে ধরো এটা পৃষ্ঠা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ব্লাড চ্যাপ্টারের ধর হচ্ছে একটা ফার্স্ট পৃষ্ঠা। তো ফার্স্ট পৃষ্ঠার মধ্যে আমরা যে দাগানোর পিডিএফ দেওয়া আছে, এটার মধ্যে ধর হচ্ছে পুরো চ্যাপ্টারের মধ্যে এই পৃষ্ঠাটার মধ্যে ধর হচ্ছে 15টা লাইন আছে। টোটাল লাইন আছে কতটা? 15টা। এর মধ্যে আমরা যে পিডিএফ দিলাম এটার মধ্যে দাগানো লাইন আছে ধর হচ্ছে এরকম ভাবে 7টা। ওকে, 7টা আছে হচ্ছে দাগানো লাইন। ওকে, 7টা দাগানো লাইন গেল। এরপরে তুমি হচ্ছে এখন কি করবা? তুমি কিন্তু পুরো 15টা লাইনে রিডিং পড়বা, ঠিক আছে? 7টা দাগানো লাইন আছে, এর বাইরেও দেখা গেল হচ্ছে 15টা লাইন রিডিং পড়ার সময় তোমার কাছে আরো 2টা লাইন এক্সট্রা তোমার কাছে মনে হচ্ছে এই 2টা লাইন ইম্পর্টেন্ট। ওকে, 2টা লাইন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাহলে তুমি কি করবা? ওই 2টা লাইনকে তুমি মার্ক করবা। ওকে, এবং আমার সাজেশন হচ্ছে ধরো আমরা যে 7টা দাগানো লাইন ছিল আমাদের পিডিএফ এ, এই 7টা লাইন তুমি হচ্ছে ধরো লাল কালি দিয়ে মার্ক করছো। ওকে, এখন তুমি যখন হচ্ছে মার্ক করবা, তাহলে এটা হচ্ছে আবার লাল কালি দিয়ে মার্ক করবা না, এটা অন্য একটা কালি দিয়ে মার্ক করবা। কেন? কারণ অবশ্যই এই 2টা লাইনের ইম্পর্টেন্স বাকি 7টা থেকে একটু হলেও কম, এটা স্বীকার করার আমার মনে হয় তোমাদের জরুরি। ওকে, এখন গেল, ঠিক আছে? তাহলে কি হলো? টোটাল 9টা লাইন দাগানো হলো। এরকম ভাবে তুমি পুরো চ্যাপ্টারটা কি করবা? রিডিং পড়বা। এখন কেন রিডিং পড়তে বলতেছি? আমরা করি কি জানো? প্রথমবারই যখন হচ্ছে কোন একটা চ্যাপ্টার পড়তে যাই, একসাথে রিডিং পড়ি, একসাথে মুখস্থ করি, একসাথে রিভিশন দিতে যাই। এতে করে হয় কি, তুমি আজকে ব্লাড চ্যাপ্টার নিয়ে বসছো, দেখা গেল হচ্ছে সন্ধ্যার সময় বসছো, রাত 2টা বেজে গেছে, কিন্তু ব্লাড চ্যাপ্টার পড়াই হয় নাই। কারণ কি? কারণ তুমি 3টা পার্ট একসাথে করতে চাইছো। এতে করে হয়তো তোমার পড়া হবে, কিন্তু তুমি আসলে ডিপ্রেশনে পড়ে যাবা। কারণ কি? তুমি দেখবো হচ্ছে 8 ঘন্টা যাবত হচ্ছে একটা চ্যাপ্টার পড়তেছি, কিন্তু চ্যাপ্টার শেষ হচ্ছে না। ডিপ্রেশন হবে না? স্বাভাবিকভাবে ডিপ্রেশন হবে। এই কারণে আমরা পার্ট করে পড়ছি যে 3বার পড়তে হবে। কিরকম? ফার্স্ট বার তুমি রিডিং পড়বা, এই টাইমে কোনো কিছু মুখস্থ করতে যাবে না, কোনো কিছু রিভাইজ করতে যাবে না। রিডিং পড়া শেষ, রিডিং পড়া শেষ হলো, পুরো চ্যাপ্টার রিডিং পড়া শেষ এবং এরকম ভাবে দাগানো শেষ। ওকে, শেষ হওয়ার পরে এরপরে যখন হচ্ছে তুমি সেকেন্ড বার যখন হচ্ছে পড়তে যাবে এই চ্যাপ্টার, এইবার তুমি হচ্ছে মুখস্থ করো। এবং সেকেন্ড বার থেকে তুমি যখন হচ্ছে ব্লাড চ্যাপ্টার যতবার পড়বা, সেকেন্ড বার থেকে শুরু করে আজীবন যতবার পড়বা, এখন তুমি হচ্ছে শুধু দাগানো লাইন পড়বা। বুঝতে পারছো কথাটা? কারণ কি? তোমার রিডিং পড়া শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে গেছে। ওকে, ডান। তাহলে দ্বিতীয়বার পড়ার সময় তুমি হচ্ছে মুখস্থ করবা এবং হচ্ছে যেটা বোঝার চেষ্টা করবা। ওকে, ডান। এরপরে 3 নাম্বার যেটা পড়া, সেটা হচ্ছে কি 3 নাম্বার বার যেটা পড়তে বলছি সেটা হচ্ছে রিভিশন। এবং আমার সাজেশন হচ্ছে তুমি আজকে ব্লাড চ্যাপ্টার পড়তেছো, তার মানে প্রথম আমি ধরলাম 7টা থেকে পড়তে বসছো, 7টা থেকে 9টা হচ্ছে তুমি রিডিং পড়ছো প্লাস দাগাইছো। ওকে, এরপরে আমি ধরলাম 10টা থেকে 12টা পর্যন্ত বা 10টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে তুমি কি করলাম? মুখস্থ করছো। এরপরে আবার 12টা থেকে আবার রিভিশন দিতে বসে যাও না, তাহলে আলটিমেটলি পড়া আগাবে না। ওকে, এবং তোমার হচ্ছে তখন মনে হবে তুমি সব পারো বা সব পারো না। তুমি রিভিশনটা পরের দিন সকালে দাও বা বিকালে দাও, ঠিক আছে? এতে করে যখন হচ্ছে 3 বার যখন একটা চ্যাপ্টার পড়া হবে, তখন তোমার হচ্ছে চ্যাপ্টারটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া তৈরি হবে, ঠিক আছে? এবং রিভিশন দেওয়ার সিস্টেমটা কি হবে? রিভিশন দেওয়ার সিস্টেমটা হবে হচ্ছে তুমি এই যে পৃষ্ঠাটা নিছো,
ওকে, পৃষ্ঠাটা নেওয়ার পর তুমি মনে করার চেষ্টা করবা যে এই পৃষ্ঠা থেকে তুমি কি কি লাইন পড়ছিলা, এবং প্রথমবার রিভিশন দেওয়ার সময় তোমার হয়তো 30% মনে হবে, 40% মনে হবে, 50% মনে হবে, 100% জীবনেও হবে না। এবং এটা নিয়ে হতাশার কোনো কারণ নাই, কারণ তুমি 100 বার রিভিশন দেওয়ার পর 100% হবে না। তো হ্যাঁ, তো 100% চেষ্টা করারও আসলে দরকার নাই নেয়ার। ওকে, তো তুমি এরকম ভাবে 30% 40% হলেও হতাশ হওয়া যাবে না, কারণ কি কয়েকবার রিভিশন দিলে এটা 70 থেকে 80% হয়ে যাবে। ওকে, এবং 70 থেকে 80% মনে থাকলে এটা মোর দেন এনাফ। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। আর যেটা বললাম যে হচ্ছে দাগানো লাইনের কথা যেটা বলছি, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা বলি তুমি হচ্ছে একটা গল্প শুনছো না সারা জীবনই, যে এরকম যদি হয় যে এই যে গল্পটা আমরা বলি যে হচ্ছে তুমি কোন একটা লোক হচ্ছে কি একটা যে ওজার কাছে গেছিল বা জ্যোতিষীর কাছে গেছিল, গিয়ে বলছে কি বাবা আমার ডান হাত চুলকায়। ঠিক আছে, তো বাবা কি বলছে, তো বাবা বলছে ডান হাত চুলকায় তো ভালো, তোর কি টাকা আসবে? আবার বলতেছে না বাবা আমার তো বাম হাত চুলকায়। পরে বলতেছে কি তাহলে তো তোর টাকা যেটা আসছিল এটা কি চলে যাবে? এর কিছুক্ষণ পরে বলছে বাবা আমার তো ডান হাত না, ডান হাত বাট বাম হাত না, আমার ডান পাও চুলকায় বাম পাও চুলকায়, তারপরে আলটিমেটলি কি? পরে বাবা বলতেছে তোর তো আসলে টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক নাই, তোর আসলে কি চুলকানি হয়েছে। বুঝছো? এখন সেম কথা হচ্ছে তোমার ক্ষেত্রে, আমি তোমারে বলছিলাম যে 7টা লাইন দাগানো আছে, এর বাইরে তোমার হচ্ছে 2টা লাইন তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এখন তোমার কাছে যদি এরকম মনে হয় যে বাকি 8টা লাইন যেটা আছে 8টা লাইনই আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, তাহলে কিন্তু তুমি আসলে ইম্পর্টেন্ট কোনটা এটা বুঝতেই পারতেছো না। সেই ক্ষেত্রে তুমি কি করবা, তোমার নতুন করে কিছু দাগানোর দরকার নাই, তুমি যেটা দাগানো আছে শুধু ততটুকু পড়ো। ওকে, আমার কথা কি বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু আমি আমার কথা বললাম, এরপরে না বুঝে তুমি একটু রিমাইন্ড করে পেছনে গিয়ে কথাগুলো খেয়াল করো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, 3বার পড়তে হবে। অন্তর্বাই যেটা বলছে শুধু দাগানো লাইন প্রথমবার পড়া যাবে না, তোমার পুরোটা রিডিং পড়তে হবে চ্যাপ্টার। রিডিং পড়ার পরে তুমি এক্সট্রা যেগুলো আছে এগুলো যদি দাগাইতে পারো ওকে, না দাগাইতে পারলে আমরা যেটা দাগাই দিছি শুধু সেটা পড়ো। ওকে, এরপর দ্বিতীয়বার থেকে যেটা পড়বা তখন তুমি দাগানো লাইন পড়ো, কোনো সমস্যা নাই, এবং তখন তুমি মুখস্থ করো। 3 নাম্বার বার গিয়ে রিভিশন দাও, এরপর থেকে যতবার পড়বা রিভিশন দিতে থাকবা। অন্তর মনে কোনো কথা জমা হয়েছে না? এবার তাহলে এটা কথাটা বল, তারপর আসতেছি। আমি হচ্ছে এইচএসসি 16 ব্যাচ। ঠিক আছে, আমি যদি এইচএসসি 24 ব্যাচ হইতাম এবং তোমাদের জায়গায় থাকতাম, তাহলে কি করতাম এটা একবার বলি। ঠিক আছে, সেটা হচ্ছে এইসব কে কি বলতেছে এগুলো দেখার আমার কোনো সময় নাই। ঠিক আছে, আমি চোখ বন্ধ করে এই যে এক্সট্রা সিলেবাসের পড়া, জিকে ইংলিশ, শর্ট সিলেবাসের মধ্যে যা অ্যাডমিশন যা যা দরকার পড়া আমি শুরু করে দিতাম। তারপরে যেদিন পরীক্ষা হওয়ার ঘোষণা আসতো, এইচএসসি যদি কোনোদিন আসে ঘোষণা, সেদিন থেকে আবার এইচএসসির পড়া শুরু করতাম। ঠিক আছে, এইটুক বুদ্ধি যদি তোমার মাথার মধ্যে না থাকে, তাহলে বিশ্বাস করো ভাই, এই ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা ভার্সিটিতে তুমি টিকতেই পারবা না। বুঝছো? এবং জীবনে ভালো কিছু করা খুব কঠিন হয়ে যাবে। বুঝছো? এইটুক ইন্টেলিজেন্স মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করো যে যখন কংক্রিট ঘোষণা আসবে তার আগ পর্যন্ত তুমি অ্যাডমিশন করো, তোমার লস হবে না। তোমার জায়গায় অন্তর্ভাই থাকলে একই কাজই করতো। ঠিক আছে, এইটুক বোঝার চেষ্টা করে আগাও। আচ্ছা, এখন আমার কথা শুনো। এই যে ওয়াদুদ আবির একটা কথা বলছে, এক্সাম হোক আর না হোক এখন অ্যাডমিশনই পড়বো লাউড অ্যান্ড ক্লিয়ার। ওর কথাটা আমার খুবই ভালো লাগছে। এরকম লাউড অ্যান্ড ক্লিয়ার ঘোষণা দিয়ে, মনে মনে একটা ঘোষণা দিয়ে পড়ালেখাটা শুরু করো। ঠিক আছে, শুরু করার পরে যে কোন সমন্বয়ক কি বলল, কোন মন্ত্রী কি বলল, এগুলা দেখারই দরকার নাই এখন। তুমি এগুলো দেখোই না এখন। ঠিক আছে, পরে যখন সত্যিকারের ঘোষণা আসবে যে পরীক্ষা হবে, তার 10-15 দিন 20 দিন আগে তো ঘোষণা আসবে, সেদিন থেকে তুমি আবার এই এইচএসসির জন্য পড়ো। বুঝছো? এত টেনশন করে জীবন চলে না, বুঝছো না? মানে তোমাদেরকে মানে টেনশন দিতে দিতে আর তোমরাও এই টেনশন নিতে নিতে মানে মানে একদম শেষ। এভাবে মানুষের জীবন চলে না, বুঝছো? যারা এসব বলতেছে তারা মনে করো তোমাদেরকে একটা পাপেটের মতো মনে করতেছে, এরম এরম করতেছে। তোমরাও ওই যে পাপেট মানে পুতুল নাচের মতো। ঠিক আছে, তো তোমরাও পুতুল নাচের মতো এরকম এরকম করে নাচতেছো। অনেকটা এরকম অবস্থায় পৌঁছাইছে তোমাদের অবস্থা। খুবই খারাপ লাগে তোমাদের দেখে, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তোমাদের সাথে যে অনেক সময় বকা দিয়ে রাগ করে যে বলি, এ বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে অ্যাটলিস্ট আমার কথাটা শুনো। এখন এদের পাপেট শোয়ের পাপেট হওয়ার কোনো দরকার নাই ভাই। তোমার অ্যাডমিশন তার অটো অ্যাডমিশন হবে না। একটু আগে একজন দেখলাম, ভাই গণতান্ত্রিক দেশ, আমাদের অটো অ্যাডমিশন দিতে হবে। খুবই ভালো, অটো অ্যাডমিশন তোমরা নেও, সমস্যা নেই। ঢাকা মেডিকেলে এসে লং মার্চ করো, অটো অ্যাডমিশন নাও, সমস্যা নেই। এই অ্যাডমিশন তো তোমাকে অবশ্যই পরীক্ষা দিয়ে পাস করতে হবে।
তাছাড়া তোমার স্বপ্নের জায়গায় তুমি আসতে পারবে না। আমার এইচএসসি রেজাল্ট কেউ জিজ্ঞাসা করে এখন? আমি এসএসসি তে কি পাইছিলাম জিজ্ঞাসা করে? তোমার মাইনুর ভাই এইচএসসি রেজাল্ট কি তুমি এটা জানো? কিছুই জানো না। তুমি জানো হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজে পড়ে দশম হয়েছে। এইটা হচ্ছে আসল কাহিনী। যে আসল কাহিনীর দিকে ফোকাস করো। যত বেশি ডিস্ট্রাক্টেড হবা এই সব কথাবার্তা শুনে, তত জীবনে মানে পেইন খাবা, তত জীবনে পেইন খাবা। এইচএসসি যদি দেওয়া লাগে সেটা পরে দিবা, সেটা দেখার বিষয় পরে। এখন অ্যাডমিশনের পড়া শুরু করে দাও। আমার কথা শুনো, জীবনে লস হবে না। এই অন্তর সাহাকে একদিন মানে পরে জানাবা যে ভাই আপনার কথা শুনে 10-15 দিন এক্সট্রা পড়ছিলাম, এই 15 দিন মানে না পড়লে অ্যাডমিশনে আমার 13টা বেজে যেত। পরীক্ষার আগের দিন যা মনে হবে যে হায়রে আর যদি 5টা দিন 7টা দিন সময় পেতাম তাহলে না আরেকটু ভালো করতে পারতাম, এই চ্যাপ্টারটা একবার রিভিশন দিতে পারতাম, জৈব যৌগটা আরেকবার ভালোভাবে পড়তে পারতাম। এই লসটা করো না ভাই, এই লসটা করো না। বিভিন্ন মানুষ যে যার মতো পাচ্ছে তোমাদেরকে বিভিন্ন দিকে উস্কাচ্ছে, বিভিন্ন দিকে উস্কাচ্ছে। তুমি হয়তো বলতে পারো ভাই এই যে আপনি অ্যাডমিশনের পড়ার কথা বলতেছেন, এতে করে তো আপনার লাভ, আপনার অ্যাডমিশন করছে। আমার অ্যাডমিশন করছে তোমাকে ভর্তি হইতে বলছি আমি? একবারও কই নেই যে আমার অ্যাডমিশন করছে তুমি ভর্তি হও। তুমি নিজে পড়ো ভাই, নিজের বইটা ধরে ধরে পড়ো, নিজের বইটা ধরে পড়ে আগাও। ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসগুলো করো, তুমি আগাও। বুঝতে পারছো? ওই কয়দিন বাদে এই আমার ওই পেজের ইনবক্সে পোলাবেন মেসেজ দিয়ে বলবে যে ভাই পড়াটা যদি একটু আগে কয়দিন শুরু করতাম, অনেক কম সময় পাইছি, এর মধ্যে তো কিছুই পড়ে শেষ করতে পারতেছি না ভাই। এই কথাটা আগে থেকেই তোমাদেরকে বলে রাখতেছি, একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, অনেকেই বলছো যে ভাই, অনেকেই বলার চেষ্টা করছো যে ভাই আমি একটু করে ভার্সিটির প্রিপারেশনটা সাথে রাখতে চাই, তাহলে কি করব? অনেকেই প্রশ্ন করতে পারো আপনি ভার্সিটির ব্যাপারে বলার কি, আপনি চান্স পাইছিলেন? হ্যাঁ চান্স পাইছি, এই জন্যই বলতেছি। চান্স না পেলে বলতাম না। ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছিলাম, ফার্মেসি পাইতাম, পড়ি নাই। ওকে, আমার একটা স্বপ্ন ছিল ঢাকা ভার্সিটিতে পড়ার, থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে পড়ার। যদিও দেশের প্রেক্ষাপটে এটা সম্ভব হয় নাই। তোমাদের অনেকের স্বপ্নের প্রতিষ্ঠান ডিএমসি, আমার স্বপ্নের প্রতিষ্ঠান ছিল হচ্ছে আমি ঢাকা ভার্সিটির থিওরিটিক্যাল ফিজিক্স পড়বো। আমার স্বপ্নের প্রতিষ্ঠান ছিল বুয়েট, বুঝছো? আমি প্রথম কোচিং করছিলাম ইঞ্জিনিয়ারিং কোচিং, বুঝছো? চান্স পাইছিলাম কিন্তু পরে আর ভর্তি হওয়া হয় নাই। বাবা মা চাইছিল তার ছেলে ডাক্তার হোক, বুঝছো? এই জন্য আলটিমেটলি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। আমি এখনো যখন আমার তোমরা জানো যে এটা হচ্ছে ধরো ডিএমসি, ঠিক আছে? এটা হচ্ছে রাস্তা, আমার হলের ঠিক অপোজিটে এটা হচ্ছে বুয়েট ক্যাম্পাস। আমি যখন এই বুয়েটের সামনে দিয়ে যাই তখন এখনো আমার কষ্ট লাগে যে আমি আমার স্বপ্নের প্রতিষ্ঠান পড়ার সুযোগ পেয়েও পড়তে পারিনি। যাই হোক, ঢাকা ভার্সিটি যখন কার্জন হলে যাই, তোমাদের কোর্সের জন্য অনেক সময় প্রোমো শুট হয়, দেখবা এই প্রোমো শুটগুলো অধিকাংশ ক্ষেত্রে আমরা ঢাকা ভার্সিটির মধ্যে করি, বা হচ্ছে তোমার এই কার্জন হলের মধ্যে করার চেষ্টা করি। ওখানে যখন যে আমি থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্ট দেখি, এই থিওরিটিক্যাল ফিজিক্স ডিপার্টমেন্টটাই তুলে দিছে এখন, তুমি আরো অবাক হয়ে যাবে। এই ডিপার্টমেন্ট নাকি মানুষজন চায় না, এই ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে ট্রিপলি হয়ে গেছে, বুঝছো? এই হচ্ছে অবস্থা। যাই হোক, তোমাদের অনেক বকা টকা দিলাম, তারপরে একটু গল্প করলাম, নিজের জীবন নিয়ে গল্প করলাম। তো ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন তুমি সাথে সাথে কিভাবে রাখবা? তোমার মেডিকেল প্রিপারেশনের জন্য তুমি তো বই ভালো মতো পড়তেইছো, তাই না? এর সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। মেডিকেলে চান্স পাওয়ার পরে বা মেডিকেলে চান্স পাও বা না পাও, তোমার ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা তোমার জন্য একটা ফরজ কাজ বলে আমি মনে করি। ভাই আমি তো কমপ্লিট শুধু মেডিকেল প্রিপারেশন নিতে চাই, তারপরেও কি আমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা উচিত? আমি বলবো যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তোমাকে অনেকটা এগিয়ে রাখতে পারে, বুঝছো? হ্যাঁ, হয়তো তুমি অনেক বেশি কঠিন কঠিন ক্যালকুলেশন যুক্ত প্রবলেমগুলো সলভ করলাম, কিন্তু যেগুলো সহজ প্রবলেম আসে এগুলো থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন কমন পাওয়া যায়। তুমি একটা তথাকথিত ফালতু গাইড, ফালতু প্র্যাকটিস বুক না পড়ে তুমি একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক যদি সলভ করো, এগুলো তো বিগত বছরে আসা প্রশ্ন, তার মানে এর চেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আর হতে পারে? হতে পারে না। এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, বুঝছো? আমার গাইডলাইন হয়তো অন্যদের চেয়ে একটু আলাদা হবে, বুঝছো? আলাদা হবে, এটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমি তোমাকে বলতে পারি যে এটা ভালো হবে, এটা খারাপ হবে না, ঠিক আছে? আমি নিজে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি এবং মেডিকেল তিনটার প্রিপারেশন একসাথে নিচ্ছি। আমি জানি কিভাবে সবচেয়ে কম পড়ে সবচেয়ে স্ট্র্যাটেজিক্যালি আগায় কিভাবে মেডিকেলে চান্স পাওয়া যায়। এই জন্যই আমি তোমাদেরকে এই বইটা পড়তে বলছি, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। কার কোশ্চেন ব্যাংক?
ভার্সিটি কোশ্চেন ব্যাংক। আচ্ছা, শুধু ভার্সিটি প্রিপারেশন নিব ভাই, এখন আমি কি করব সেটা হচ্ছে, এটা হচ্ছে ভার্সিটি, তাই তো? তো ভার্সিটি তুমি কোশ্চেন ব্যাংক ভালো মতো অ্যানালাইসিস করে পড়বা, যে টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে সেই টপিকগুলো, এখানে সব পড়তে হয় না, সেই টপিকগুলো তোমার মেইন বই থেকে একবার ভালো মতো পড়ে নিবা। অনেক ভার্সিটি অ্যাডমিশন টেস্টে স্টুডেন্টরা মানে একটা জিনিসের পেছনে সবসময় ছুটে, সেটা হচ্ছে শর্টকাট। শুধু শর্টকাট শিখে ভার্সিটিতে ভালো করা যায় না, ঠিক আছে? তোমাকে মোটামুটি টপিকগুলোর বিস্তারিত জানতে হবে, তারপরে তুমি শর্টকাটটা শিখবা। শুধু শর্টকাট শিখে ভার্সিটিতে তুমি, ঢাকা ভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাওয়া যায় না, বুঝতে পারছো? আমি কোনো ভার্সিটি কোচিং করি নাই, কিন্তু আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি। কেমনে পাইছি? কারণ আমি ভালো করে পড়ছি এবং ভার্সিটির পরীক্ষাগুলো দিছি, ওই যে বিভিন্ন মডেল টেস্টের পরীক্ষাগুলো দিছি, আর বসে বসে কোশ্চেন ব্যাংক সলভ করছি, বুঝতে পারছো? সোজা হিসাব, জটিলতার কিছু নাই, সহজভাবে চিন্তা করো, আমার মনে হয় যে ভালো করবা, ঠিক আছে? তাহলে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করবো, টপিকগুলো আমার মেইন বই থেকে, মেইন বুক থেকে ভালো মতো পড়ে ফেলবো। আর যত বেশি পরীক্ষা দেওয়া যায়, সেটা যেখানেই হোক, অনলাইন হোক অফলাইন হোক, ভাই তোমরা পরীক্ষা দিবা। শুনলা যে ওই অমুক জায়গায় আজকে ফ্রি পরীক্ষা হচ্ছে, ওখানে চলে যাবা, যা পরীক্ষা দিয়ে ফেলবা, বুঝতে পারছো? ধরো আমাদের পেজেও কিন্তু আমরা ভার্সিটির জন্য মডেল টেস্ট নিছি গত বছরও। যারা আমাদের যারা আমাদের মেডিকেল প্রোগ্রামে যুক্ত ছিল, তাদেরকে আমরা ঢাকা ভার্সিটির জন্য মডেল টেস্ট নিছি, তাদেরকে আমরা জিএসটির জন্য কিছু ফ্রি ক্লাস নিছি, ফ্রি মডেল টেস্ট নিছি। এগ্রির জন্য ক্লাস ওরা এখনো দেখতেছে, এগ্রির জন্য ওদেরকে আমরা অনেকগুলো ফ্রি ক্লাস দিছি, কিছু অ্যানালাইসিস ক্লাস দিছি, গাইডলাইন নিছি, এবং এগ্রির মডেল টেস্টও নিছি ওদেরকে একদম ফ্রিতে। আমি একবারও তোমাদেরকে বলছি যে এই যে মেডিকেল অ্যাডমিশন, যে এই ব্যাচের মধ্যে তোমাদেরকে ভার্সিটি, জিএসটি, এগ্রি এগুলোর জন্য আমরা ক্লাস বা পরীক্ষা নেব বলি নাই, কিন্তু এগুলো অ্যাড অন, এগুলো পরে, এগুলো আমাদের বলে মার্কেটিং করার কিছু নাই, এগুলো হচ্ছে পরে তোমাদের জন্য এগুলো থাকবে, এবং আমাদের পেজে এগুলো ফ্রি থাকবে তোমাদের জন্য। তুমি অসংখ্য পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে তোমার লেভেলটাকে স্ট্রং করবা। আমি বুঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, একটু প্রশ্ন দেখি। আচ্ছা, তোমাদের অনেকক্ষণ ধরে প্রশ্ন দেখতে পারি রে। তোমাদের কোন প্রশ্ন থাকলে জানাও। আচ্ছা, সবই মোটামুটি বলে ফেলছি। হ্যাঁ, অনেকেই বলছে যে ভাই টেনশন হচ্ছে, টেনশনে পাগল হয়ে রাস্তায় বের হওয়া বাকি আছে। তোমাদেরকে একটা কথা জানাই যে আমি নিজে বিসিএস পরীক্ষার্থী, এবং আমার পরীক্ষা, এবং আমি তোমাদের সাথে সমবেত, এটা আমি এর আগেও এই কথা বলছি যে আমার পরীক্ষাটা হবে কিনা এটা আমিও জানি না। আমার পরীক্ষাটা বাতিল হয়ে যেতে পারে, হতেও পারে, এটা আমি নিজেও জানি না, বুঝতে পারছো অবস্থা? তো তোমরা যে ফেজে আসো, যে সিচুয়েশনে আসো, এই সিচুয়েশনে আমিও আছি, বুঝতে পারছো? কিন্তু আমাদের এখন কি করতে হবে? আমাদের এখন পরে আগায় রাখতে হবে, এটা হচ্ছে সোজা হিসাব, ঠিক আছে? এবং আমি বলবো তোমরা যারা পরবর্তীতে এই লাইভে জয়েন করছো, তারা এই লাইভটা পুরোটা একবার দেখে ফেলো, ঠিক আছে? একজন লেখছে 25-এর কোর্সটা কবে স্টার্ট করবেন? তুমি জয়েন করে ফেলো, সামনের মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে 25-এর প্রি মেডিকেলটা আমরা শুরু করব, ঠিক আছে? ভাই এক্সট্রা রাইটারের বই পড়তে চাই, বায়োলজি কোনটা দিয়ে স্টার্ট করবো, আজিবুর নাকি আলিম? এটা আসলে একটা কনফিউজিং ব্যাপার। তুমি আগে আজিবুরটা পড়ো, আজিবুর স্যারের বইটা পড়ার চেষ্টা করো, তারপরে আলিম স্যারের বই এবং হাসান স্যারের বই তোমার মাথার মধ্যে থাকতে হবে, তারপরে তুমি কেবল আজিবুর স্যারের বই তুমি মানে দেখতে পারো। এবং আমাদের কোর্সের ফিচার পোস্টের মধ্যে এটা তুমি দাগানো পিডিএফ পেয়ে যাবা, এখান থেকে তুমি কিন্তু সলভ করবা, ঠিক আছে? ওকে। এবং তোমাদের আসলে এতগুলো গ্রুপ, তোমরা অনেকেই বলছো ভাই আপনারা আমাদের পক্ষে কেন কথা বলতেছেন না? তোমাদের গ্রুপ টোটাল হচ্ছে 10টা, একজন লিস্ট দিয়েছিল 11টা, তার মধ্যে লাস্টটা ছিল হচ্ছে বিয়ে করা, আর বাকি ছিল হচ্ছে 10টা, ঠিক আছে? পরীক্ষা দিব না, অটো পাস দেন, তারপরে হচ্ছে সাবজেক্ট ম্যাপিং করেন, সাবজেক্ট ম্যাপিং করলে শুধু এসএসসি নেন, সাবজেক্ট ম্যাপিং করলে এসএসসি এসএসসি দুটোই নিতে হবে, যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছি সেটার উপর অটো পাস দেন। ভাই 10টা গ্রুপ, এই এক ভাই কয়টা গ্রুপের জন্য কথা বলবে বলো? এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছো? যাই হোক, তবে এইটুকু আমরা সর্বোচ্চ দাবি জানাবো যেন তোমাদের এই জিপি এর প্রভাব অ্যাডমিশনে না পড়ে, এইটুকু আমরা সর্বোচ্চ দাবি জানাবো আমাদের পক্ষ থেকে, এইটুকু তোমাদেরকে আমি বলে দিলাম।
এবং ইমপ্রুভমেন্ট যারা দিবে তারা যাতে মেডিকেল পরীক্ষা দিতে পারে, এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমি বলতেছি না এটা আমরা করতেই পারবো, কিন্তু এটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু অবশ্যই করার চেষ্টা করব, ঠিক আছে? সোজা হিসাব। আচ্ছা মাইনুল, আর কিছু বলবি? একটু দেখতো লাইভ কি চলতেছে আসলে? হ্যাঁ চলতেছে। তো ঠিক আছে, আমার মনে হয় যে তোমাদের অধিকাংশ প্রশ্নই আমি হচ্ছে সলভ করে ফেলছি, ঠিক আছে? বা অধিকাংশ প্রশ্নের উত্তর দিছি, এবং তোমরা যারা আমাদের কোর্সে স্টুডেন্ট আছো তাদেরও অনেকের প্রশ্ন ছিল এরকম যে ভাই আমাদের ক্লাস কবে শুরু হবে? তোমাদের ক্লাস যেদিন কংক্রিট ঘোষণা আসবে সেদিন থেকেই শুরু হবে, এবং এখনো তোমাদের ক্লাস চলতেইছে, তোমাদের ক্লাস বন্ধই হয়নি। তোমরা এখন জয়েন করলে এই কালকেও ক্লাস দেখতে পারবা, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? তোমাদের নতুন রুটিন করে তোমাদের গ্রুপে আমরা দিয়ে দিব, এই উইকেও ক্লাস হবে, কোনো সমস্যা নেই। এবং তোমরা যদি চাও তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন তোমাদের এই যে কিছু এক্সট্রা সিলেবাসের ক্লাস, কিছু জিকে ইংলিশ ক্লাস যেন তোমাদেরকে ফ্রিতে নিতে পারি, সেই চেষ্টা আমরা অবশ্যই করব। খুব দ্রুতই এ ব্যাপারে হয়তো আমরা অ্যানাউন্সমেন্টে জানাই দিব, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। হাত না পাতলে তো অন্তর মাইক ছাড়ে না। আচ্ছা এখন মেন কথা হচ্ছে, খেয়াল করো, আমরা বিশেষ করে তোমরা যারা 24 ব্যাচ আর কি, তোমরা হচ্ছে দেখা যাচ্ছে অনেক ধরনের আমরা অজুহাত দিই যে আমার ভাই হাসপাতালে, আমার অমুক হাসপাতালে তমুক আহত, আমি পরীক্ষা দিব কেন, আমি ওইটা করবো কেন, ওইটা করবো কেন। ব্যাপারটা হচ্ছে দেখো, আন্দোলন হোক, দেশ সংস্কার হোক, সরকার বদল হোক, আরো যা কিছুই হোক, ঠিক আছে, আলটিমেটলি তুমি যখন হচ্ছে লাইফে যখন আগে বাড়তে চাইবা, ঠিক আছে, তখন তোমার হচ্ছে এরকম পরীক্ষার সম্মুখীন হইতেই হবে। ভর্তি পরীক্ষার কথা আমি বলতেছি, ওকে? এবং যদি হচ্ছে ধরো এরকম না হইতো যে সরকার চেঞ্জ হয় নাই, ঠিক আছে, তো আগের সরকারই আছে, তাহলে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হইতো, এবং তুমি চিন্তা করতে কি যে আগের সরকার আমলে আমি যেন একটা ভালো কিছু করতে পারি, তাই না? ধরো আগের সরকার না, আমি চিন্তা করলাম এখনো ধরো হচ্ছে 1971 সাল না, আমি ধরলাম হচ্ছে 1971 সালের আগের অবস্থা, ওকে? তখনও তুমি কি চিন্তা করতা যে পাকিস্তান সরকারের অধীনেই কোনো একটা ভালো চাকরি জোগাড় করা যায় কিনা, ঠিক না? তাও তোমাকে কি করতে হইতো? ভালো করে পড়ালেখা করতে হইতো, ওকে? আমি ধরলাম না পাকিস্তান সরকারও না, আমি ধরলাম এখন মুঘল শাসন আমল চলতেছে, তাও তুমি চিন্তা করতে কি যে পড়ালেখা করে আচ্ছা একটা যে কি বলে রাজদরবারে একটা ভালো চাকরির ব্যবস্থা করা যায় কিনা, তখনও তোমার কি করতে হইতো? পড়ালেখাই করতে হইতো। আমার কথা বুঝতে পারছো? তো আলটিমেটলি তুমি যাই করতে চাও, তোমার পড়ালেখা না করে আসলে উপায় নাই, ঠিক আছে? এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে কি জানো, যে তুমি তোমার জীবনের দায়ভার তুমি ছাড়া কেউ নিবে না, কেউ না, ঠিক আছে? কেউ না মানে কেউ না। সেটা যদি তুমি বলো তোমার বাবা মাও নিবে না, বিশ্বাস করো। কারণ কি জানো, তুমি এবার ভর্তি পরীক্ষা দাও, আল্লাহ না করুক তুমি যদি হচ্ছে ফেইলিওর হও, তোমার বাবা মাই দেখবা খোটা দিয়ে বলতেছে দিছিলাম তো অমুক কলেজে, দিছিলাম তো 4টা টিউশন ব্যবস্থা করে, দিছিলাম তো RTDS ভর্তি করায়, ঠিক আছে, টাকা তো কম খরচ করি নাই, তো পারলি না তো, অমুকের মেয়ে তো পারছে, অমুকের ছেলে তো পারছে, তো দায়ভার নিছে নাই, ঠিক আছে? তোমার দায়ভার, লাইফের দায়ভার শুধুই তোমার। এখন ডিসিশন তুমি নাও যে আমি কি করব, বুঝতে পারছো ব্যাপারটা? সেটা যদি হচ্ছে এখন আন্দোলন যদি নতুন করে আবার শুরু হয়, আন্দোলন একটা হয়েছে, মুক্তিযুদ্ধ যদি শুরু হয়, যাই হোক, ঠিক আছে, আমি বলছি না যে হচ্ছে তোমার পরিস্থিতির সাথে খাপ খাওয়াইতে হবে না, হবে, কিন্তু আলটিমেটলি দিন শেষে তোমার জীবনের দায়ভার তোমারই নিতে হবে, ঠিক আছে? তো সেই সময় যদি তুমি বলো ভাইরা এটা করে নাই, বাপ মা এটা করে নাই, সরকার এটা করে নাই, সমন্বয়করা এটা করে নাই, ঠিক আছে, সার্জিস ভাই এটা করে নাই, নাহিদ ভাই এটা করে নাই, লাভ নাই, ঠিক আছে? ওনারা তোমার কথা শুনবেও না, কেউই না, যেটা বললাম একটু আগে। তো সেই ক্ষেত্রে তোমার দায়ভার তোমার নিতে হবে, এই চিন্তা করেই সামনে আগাও, ওকে? এই জিনিসটা মাথায় রেখো। দিন শেষে সব মোটিভেশন থেকে শুরু করে তুমি হচ্ছে যাই চিন্তা করো, এগুলোতে কোনো কাজ নাই, কাজ চিন্তা ভাবনা ওইটাই চিন্তা করবা যে আমারে কেউ গুনবে না এছাড়া, আমি ছাড়া, যদি আমি জায়গা মতো না যেতে পারি। আর জায়গা মতো যাইতে হলে সেটা সরকার হোক, দেশ হোক, কোনো একটা আলাদা সংস্কৃতি হোক, তোমার লাগবে কি? লাগবে পড়ালেখাই, ঠিক আছে? তো ওই চিন্তা ভাবনা করি আগে, ওকে? তো আমার মনে হয় এর বেশি আসলে কিছু বলার নাই। এরপরে আবার দেখা হচ্ছে নতুন নতুন সিচুয়েশন তৈরি হবে, আমরা হয়তো নতুন নতুন সমস্যার সম্মুখীন হব, নতুন নতুন সলিউশন নিয়ে আসবো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তোমার সলিউশন আজকে আমরা যা বললাম, ওকে? যদি সিচুয়েশন চেঞ্জ হয়, সলিউশন চেঞ্জ হবে, কিন্তু সিচুয়েশন চেঞ্জ না হওয়া পর্যন্ত তোমার জন্য সলিউশন এটাই আমরা যা বলছি, ওকে? এখন তোমার কাছে তুমি হয়তো ভিন্ন মত থাকতেই পারে, যেহেতু তোমরা এখন সবাই স্বাধীন, ঠিক না? সব সময় স্বাধীন হইলেও ঝামেলা আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তুমি সবকিছু, তুমি হচ্ছে তোমার বাপ মা হচ্ছে তোমার বাসায় আজকে করলা ভাজি রান্না হয়েছে, তুমি গিয়ে বললো আমি আজকে স্বাধীন, আমি করলা ভাজি খাবো না। এখন তোমার বাপ মা চিন্তা করলো এতই তোর স্বাধীনতা পছন্দ, দিলাম তোর স্বাধীন করে, বাইরে থেকে বের করে দিল, যা তোর স্বাধীনতা তুই উপভোগ কর, ঠিক আছে? তো সবসময় স্বাধীন হওয়া আসলে যে খুব বেশি
মানে স্বাস্থ্যকর, ব্যাপারটা এরকম না। কিছু কিছু জায়গায় পরাধীন হওয়া ভালো। সেটা কোন জায়গা? ধরো এই পড়ালেখার ক্ষেত্রে তুমি ভাইদের আন্ডারে পরাধীনই থাকো, এটা বেটার। ঠিক আছে, তুমি ভালো গাইডলাইন পাবা, ভালো চিন্তা ভাবনার সুযোগ পাবা। আর তুমি যদি এই জায়গাতে স্বাধীন হও, তুমি তোমার মতো চিন্তা ভাবনা করো, তাহলে ধরা খাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। ওকে, তো সেই সব জায়গায় আসলে স্বাধীনতা কি বলে, এটা স্বাধীনতার বুলি আওড়াইতে যাও না। কিছু জায়গায় পরাধীন থাকো, সিনিয়রদের একটু মনে হচ্ছে কথাবার্তা শোনো, তাহলে লাভ নিজেরই হবে। ওকে, এই নিয়ে কথা। অন্তর কিছু বলতে চাস? এই আমরা তো স্বৈরাচার না, আমাদের কথা শুনতেই পারো, তাই না? আর যেমন এই কথাটা বলে শেষ করি, তোমরা আগামীকাল সকাল 10টায় আমরা কই যাবো রে? আমরা একটা আন্দোলনে যাবো, বুঝছো? এটা তোদেরকে একটু বলে নিই। 3 মাস করে কিছু ওই যে আছে, ওদেরকে ম্যাটস বলে, আরো কি কি সব আছে। তো ওরা হচ্ছে একটা মানে আমাদের যে লাইসেন্স যে দেয়, আমাদের ডাক্তারি লাইসেন্স আমার আছে, তোমার হচ্ছে মাইনুল ভাইয়ের আছে, তো ডাক্তারি লাইসেন্স যেটা ছাড়া হচ্ছে ডাক্তারি করা যায় না, বুঝছো? আমরা কিন্তু এই লাইসেন্স প্রাপ্ত, এই জন্য আমরা নামের সামনে ডাক্তার লিখতে পারি। ওকে, তো এরা হচ্ছে কালকে সকালবেলা আমরা আন্দোলনে ভাই, আপনারা আবার আন্দোলনে কেন যাবেন? ওই যে ম্যাট যারা আছে 3 মাস ট্রেনিং করে হচ্ছে 3 মাস 6 মাস 1 বছর এরকমও আছে, তো ওরা হচ্ছে বিএমডিসি ভবন ঘেরাও করছে, মানে যারা আমাদের রেজিস্ট্রেশন দেয় ঘেরাও করে ওরা হচ্ছে দাবি আদায় করে নিছে যে ওদের নামের সামনে ওরা ডাক্তার লিখবে, এরকম একটা দাবি করছে। এবং কালকে ঘোষণা দিছে যে কালকে ওরা এই দাবি আদায় করেই ছাড়বে, ওদের নামের সামনে ডাক্তার ওরা যাতে লিখতে পারে। এদেরকে প্রতিহত করার জন্য কালকে আমি আর মাইনুল ভাই কালকে সকাল 10টায় এখানে যাব, ঠিক আছে? আন্দোলন কিন্তু আমাদেরও করা লাগতেছে, এই যে মানে এদের অতিরিক্ত স্বাধীনতার জন্য এই অবস্থা হয়ে গেছে আমাদের আর কি। তো তাই জন্য কি আজকে রাত্রে পড়তে বলবো না? আজকে রাত্রে এই যে তোমাদের লাইভ শেষ হলে আবার পড়তে বলবো, পড়ালেখা শেষ করে ঘুমাবো, সকালে উঠে আন্দোলন করতে যাব, পরের দিন এসে আবার তোমাদের ক্লাস করাবো, তোমাদের পরীক্ষা নিব, এবং আবার নিজের পড়া নিজে পড়বো, আবার পরের দিন আন্দোলনে যাওয়া লাগলে আবার আন্দোলনে যাবো। শেষ, বুঝতে পারছো? যাই হোক, তাহলে ভালো থাকো, আবার তোমাদের সাথে খুব দ্রুত দেখা হবে। টিল দেন, গুড বাই। আর অনেককে অনেক বকা টকা দিলাম মনে হয়, এটা কিছু মনে করো না।